ঢোড়াই ভকতের মর্যাদা বৃদ্ধি। এই ঘটনার পর ঢোড়াইকে মহতো নায়েবরা আর কিছু বলতে পারে না। মনে মনে নিশ্চয়ই সে আগেকার মতোই বিরূপ তার ওপর, কিন্তু চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে। আর রাগ না চাপলে উপায় কি? মকদ্দমা আবার খুলে যেতে কতক্ষণ? পুলিশকে খবর দিয়েছিল কে তার তার তাতমারা বুঝতে পারে না। সে লোকটাকেও খুশি করে রাখতে হবে। বাওয়ার চালাঘর তাতমারাই আবার তুলে দেয়। বাওয়া কিন্তু তার মধ্যে আর কখনো শোয় না। কেবল বর্ষার সময় ঢোড়াই বাওয়াকে ধরে ঘরের ভেতরে নিয়ে যায়। পাড়ার সকলে ঢোড়াইয়ের প্রশংসা করে। এত বড় বিপদের থেকে, এত বড় বেজ্জতির থেকে সে জাতটাকে বাঁচিয়েছে। তাতে আর কিছু হোক, তাচ্ছিল্য করা চলে না। পাড়ার ছেলেরা ঢোড়াইয়ের সঙ্গে কথা বলে ধন্য হয়। মেয়েরা ডেকে কথা বলে। তার বয়সী অন্য ছেলেদের গায়ের বয়স্থরা ওরে ছোড়া বলে ডাকে। কিন্তু তাকে এখন ঢোড়াই ছাড়া আর অন্য কিছু বলে ডাকতে বাধে। দুখিয়ার মার পর্যন্ত এতটা সম্মান বাওয়া ছাড়া আর ঢোড়াই নিজের পাড়ায় কখনো পায়নি। কিন্তু ঢোড়াইয়ের মাটি কাটার কথাটা যেমন এই সূত্রে চাপা পড়ে যায়, তেমনি আবার একটা 4 বছরের পুরনো কথা হঠাৎ বেরিয়ে আসে। ওই চামড়া গুদামবালা কপিল রাজা জামাইয়ের কথাটা। ওটা চাপা পড়ে গিয়েছিল সেবার গানহি বাওয়ার সুরাজ এর তামাশার হিড়িকে। বাবুলাল সে যেদিন দারোগা সাহেবের কাছে চামড়া দামের কথাটা তুলেছিল, সেটার মধ্যে নিজের প্রাণ বাঁচানো ছাড়াও অন্য কথা ছিল। এমনিই তো সবাই ছিল চামড়াওয়ালা মুসলমানটার ওপর চটা। তার ওপর কিছুদিন থেকে সে জিডানিয়ার একজন ম্যাথরানিকে বাড়িতে এনে রেখেছে। এখন আবার শোনা যাচ্ছে যে তাকে মুসলমান করে বিয়ে করবে। কি যে পছন্দ ও জাতটার বুঝি না। একটা বউ থাকতে আবার ওই ম্যাথরানিকে বিয়ে করতে ইচ্ছেও হয়। বলিহারি প্রবৃত্তি, গা দিয়ে সেটার ভক ভক করে নিশ্চয় দুর্গন্ধ বেরোয়। রেখেছিলি তাও না হয় বুঝেছিলাম, কিন্তু তাকে মুসলমান করে নিয়ে বিয়ে কভি নেই। হেপরুগি তেতর পর্যন্ত তাল ঢুকে বলে। সেদিন দারোগা সাহেব রাতে ওর ওইখানে গিয়ে কি বলেছেন কি করেছেন জানতে পারা যায়নি। নিশ্চয়ই তাড়া দিয়ে থাকবেন। যা চটেছিলেন থানের থেকে যাওয়ার সময়। এই মেথরানির ব্যাপার নিয়ে গ্রামে বেশ শোরগোল পড়ে যায়। এমনই সময় থানা পুলিশের ভয় ছিলই, তার উপর আবার গোসাই থানে হয়ে গেল ঢোড়াইকে নিয়ে কাণ্ড। তাই কেউ আর কিছু করতে সাহস পায় না। মেথরানিটাকে মুসলমান করে বিয়ে করা জিনিসটা ঢাঙররাও পছন্দ করে না। তারা নিজেরা হিঁদু কিনা এ নিয়ে কখনো মাথা ঘামানো দরকার মনে করেনি। তবে তারা যে মুসলমান নয় একথা তারা জানতো। এই ম্যাথরানির বিয়ের ব্যাপারটা তাদের হিঁদু জাতের ওপর জুলুম করা হচ্ছে। ম্যাথরানিকে তারা ছোঁয় না ঠিক, তাহলেও সে তাদের মেয়ে। সেই মেয়েকে নিয়ে যাবে গরু খোরে। ছেলে হলেও না হয় অন্য কথা ছিল, এ মেয়ের ব্যাপার বিলকুল বেজ্জতির কথা। আর যখন লার ব্যবসা ছিল, শিমুল গাছ কাটার কাজ ছিল, তখন না হয় কপিল রাজার সঙ্গে রোজগারের সম্পর্ক ছিল। কিন্তু এই জামাইটা পরদেশি সুগা। আজ নিমফল খেতে বসেছে এখানকার নিম গাছে, কাল থাকবে না। করে চামড়ার ব্যবসা, যার সঙ্গে ঢাঙরদের রোজগারের কোনো সম্পর্কই নেই। এটার সঙ্গে কিসের খাতির? কিন্তু কি তাতমা তুলির কি ঢাঙর তুলির, বড়রা কেউ থানা পুলিশের ভয় এ বিষয়ে এগোতে রাজি নয়। ঢোড়াই এখন ছেলেদের মধ্যে একটু কেষ্টবিষ্টু গোছের হয়ে উঠেছে। ঢোঙরটুলি তাতমা তুলির দুই জায়গায় ছেলেরাই তার কথা শোনে। পঞ্চরা ঢোড়াইকে বলে চুপি চুপি, রাতের মধ্যে ঢিল ফেলিস চামড়া গুদামে, খুব সাবধান, এইসব ছেলেপিলের কাজ তোদের বয়সে আমরা অনেক করেছি। পঞ্চরা মনে মনে ভেবে রেখেছে যে এ নিয়ে বিপদ আপদ কিছু হলে ঢোড়াইয়ের ওপরে দিয়েই যাবে। ঢোড়াইরা মুসলমানকে একটু জব্দ করুক, বাবাও তাই চায়। শোনা যাচ্ছে যে মিল্টি ঠাকুর বাড়ির মহন্ত জিও এতে সমর্থন আছে। টোলার মহতো নায়েবদের কাছ থেকে এত বড় দায়িত্ব আর বিশ্বাসের পথ পেয়ে ঢোড়াই বর্তে যায়। কিন্তু এ কাজ তাদের বেশি দিন করতে হয় না। হঠাৎ শোনা যায় গানহি বাবা জিরানিয়া আসছেন সভা করতে। তাকে কি কেউ জেলে ভরে রাখতে পারে? এক মন্তরে তালা পাঁচিল ভেঙে বাইরে চলে আসেন। গানহি বাবা ম্যাথরানিদের খুব ভালোবাসতেন। তিনি এখানে এলে তাকেই বলা যাবে এই জুলুম আর বেইজ্জতির একটা কিছু বিহিত করতে। বন্ধ করে দে এখন ঢিল ফেলার কাজ। ঢোড়াই কদিন দেখি না। ঝিকটিহার মাঠে গানহি বাবার সভায় পৌঁছে তারা দেখে কি ভিড়, কি ভিড়। বড়হাট্টার মাঠে যত ঘাস তত লোক। এখানে থেকে মরনা
ধারে চাইতেও দূর পর্যন্ত লোক হবে। গানহি বাওয়ার রসকি ভর এর মধ্যেই তারা যেতে পারেনি। তার সঙ্গে কথা বলা। গানহি বাবার কাছে বলেছিলেন, মাস্টার সাহেব, আরও কত বড় বড় লোক সব। কপিল রাজা জামের কথাটা বলতে না পারায় তাতমাদের দুঃখ হয় খুব। একবার বলতে পারলে কাজ হয়ে যেত, কিন্তু এই বেসুমার লোকে সকলেরই হয়তো নিজের নিজের কিছু কিছু কাজের কথা বলার আছে। যার ধর্ম তিনি নিজে যদি রক্ষা না করেন তাহলে আমরা কি করতে পারি? যাক, গানহি বাওয়া দর্শনটা তো হলো। ধোড়ায় দেখে যে তার চাইতেও বোধ হয় বেটে। কি লরম ঠান্ডা চেহারা, ঠিক মিসিরজির মতো। ধোড়ায় শুনেছে যে ঘি খেলে নাকি অমন চেহারা হয়, কিন্তু এ কীরকম সন্ত আদমি, দাড়ি নেই। ধোড়াইদের সবচাইতে খারাপ লাগে শৌখিন বাবু ভাইদের মতো এই সন্ত আদমির আবার চশমা পরার শখ। গানহি বাওয়া চেলারা সকলেই বসতে বলে, দর্শন হয়ে গিয়েছে আর তারা বসে। কেবল বৌকা বাওয়া বসে থাকে। দূর থেকে সে দেখে কম, তাই সভা শেষে হলে একবার ভালো করে দর্শন করবে বলে। কিন্তু আজব ব্যাপার, ধোড়াইয়ের কাজ হাসিল হয়ে গেল এর দিন কয়েকের মধ্যে। চামড়া গুদামটা উঠে গেল স্টেশনের কাছে। আসল কথা, স্টেশনের কাছে না গেলে চামড়া চালান দেবার সুবিধা হচ্ছিল না, কিন্তু তাতমাটুলিতে হাঙরতলিতে এর ব্যাখ্যা হলো অন্য রকম। ধোড়াইয়ের দলে ঢিলের জোর, গানহি বাওয়ার অদৃশ্য প্রভাব আর সেদিন দারোগা সাহেবের হুমকি, তিনটে মিলে যে কপিল রাজা জামাইকে এখান থেকে ভাগিয়েছে এ সম্বন্ধে আর কারো কোনো সন্দেহ নেই। এই ঘটনার পর গায়ে ধোড়াইয়ের প্রতিষ্ঠা যেমন বাড়ে, তার আত্মপ্রত্যয় বাড়ে তার চাইতে অনেক বেশি। সে মনে মনে অনুভব করে যে রামজি আর গোসাই তার দিকে ওই এমনই বোঝা যায় না। মনে হয় তারা ঘুমোচ্ছেন, কিন্তু দেখছেন সব ওপর থেকে। যিনি অন্যায় করছেন তাকে ঘা খেতেই হবে। রামজি ধোড়াইয়ের তরফে, আর এখন সে কারোর পরোয়া করে না দুনিয়ায়। তন্ত্রীমা ছত্রীদের যজ্ঞোপবীত গ্রহণ। ভাগলপুর জেলার সোনবরকা থেকে মরগামা এসেছিলেন মহগুদাস। তা বলে মরগামার মুখেরিয়া তাতমাদের ওখানে নয়। মুখুরিয়া তাতমা রাজমিস্ত্রির কাজ করে, তাদের ঝোটাহারা মইয়ে চড়ে। তাদের ওইখানে হেজিপেজি কনৌজি তাতমারাও জলস্পর্শ করে না। তার আবার মহগুদাসের মতো লোক উঠবে সেখানে। তাই বলে কত হাল বলদ জমি, জিরের 3টি সাদি, ইটের দেওয়াল দিয়ে ঘেরা আঙিনা। জনানীরা বাড়ির বাইরে যায় না। ছেলেপিলে নাতিপুতি বারবরন্ত সংসার। শ্রীদাস বাওয়ার কুর্মি ছেলেরা মরগামায় একটা সভা করেছিল। সেই কুর্মি গুরু ভাইদের নিমন্ত্রণ করতে মহগুদাস এসেছিলেন, আর সঙ্গে সঙ্গে গুরুদেবের দর্শনটাও হয়ে যাবে, এটাই ছিল ইচ্ছা। সেই সময় মহগুদাস কিছুক্ষণের জন্য এসেছিলেন তাতমাটুলিতে। এত বড় একটা লোককে এরা খাতিরদারি কি করে করবে, তাই তাকে এরা থাকতেও বলেনি। কেবল ডিস্ট্রিক্ট অফিস থেকে ডেকে আনিয়েছিলেন বাবুলালকে। গায়ের মধ্যে ভালা আদমির সঙ্গে কথা বলার লোক বাবুলাল ছাড়া আর কে আছে? সেই সময় মহগুদাসই কথা পারে, জাতের সম্বন্ধে তাতমারা সে জাত নয়। রামচরিত মানসে তুলসীদাসজি বলে গিয়েছেন যে তারা তন্ত্রী মাছত্রী, একেবারে ব্রাহ্মণ না হলেও ঠিক ব্রাহ্মণের পরেই। পশ্চিমের সব জায়গায় কনৌজি তৎমারা এই নাম নিয়েছে, আর নিয়েছে যৌন। এই দেখো বলে মহগুদাস তুলোর কুর্তার ফিতে খুলে বের করে দেখায় তার গলার পৈতেটা, আঙুলের মতো মোটা, সোনার মতো হলুদ রঙের। মহগুদাস তো গেলেন চলে, কিন্তু জ্বালিয়ে দিয়ে গেলেন আগুন তাতমাটুলিতে। ধোড়ায় রাড়িয়া আরও অনেক তখনই পৈতা নিতে চায়, কিন্তু মহতো নায়েবরা রাজি না। এইসব জিনিস ঝট করে পড়ে ফেলা ঠিক কিছু নয়। বুড়োরা ভয় পায়। ধরম নিয়ে ছেলে খেলা ঠিক নয়। পশ্চিমে করেছে, পশ্চিমের লোক তোকে হাতে আঙুল কেটে দিতে বললে দিবি? পশ্চিমে 1 সের আটার রুটি হজম হয়, এখানে হয়। গোসাইকে খাটাস না, খবরদার। যেমন আছেন তেমনই থাক, তাকে থাকতে দে। খুশি না হন অন্তত তোর ওপর চটবেন না। তাতমাদের পুরুত মিসিরজি গত 2 বছর থেকে প্রতি রবিবার গোসাই থানে রামায়ণ পড়ে শুনিয়ে যান, আর এই জন্য 1 আনা করে পয়সা দক্ষিণা পান পঞ্চায়েতের কাছ থেকে। তারই কাছে পঞ্চটা জিজ্ঞাসা করে পৈতে নেওয়ার কথা। তিনি বলেন যে মহগুদাস বাজে কথা বলেছেন, রামায়ণে তন্ত্রী মাছত্রীর কথা লেখা নেই।
কেউ তার কথা বিশ্বাস করে না। ঢোড়াই পরিষ্কার তার মুখের ওপর বলে দেয় যে তিনি অন্য জাতের নতুন করে পৈতা নেওয়া পছন্দ করেন না। সত্য কথাটা চেপে যাচ্ছেন। তুমি খামোকা ভয় পাচ্ছ মিসিরজি। তুমি এলে গায়ে কম্বল চারপাট করে মুড়ে গদ্দাদার আসন পেতে দেব বসতে, যেমন এখন পেয়েছো চির আকাল। বাবা ঢোড়াইকে থামিয়ে দেয়। শুভ আচরণ কহুতু নেহি হয়, দেবপ্রিয় গুরু মানস ও কই বলে মিসিরজি চোটের শালুর খোলে রামায়ণটি বাঁধতে আরম্ভ করেন। তারপর ঢোড়াইরা মরগামায় সিরিদার বাবার কুর্মী চেলাদের সঙ্গে এই পৈতে নেওয়া নিয়ে অনেকবার দেখাশোনা করেছে। তারা পৈতে নিতে বারণ করে তাতমাদের। ঢোড়ায় চোটে আগুন হয়ে যায়। কুর্ম ছত্রী হতে পারে, কিন্তু আমি পৈতে নিলেই পৃথিবী জেলে ফেলে জল বেরিয়ে যাবে না? আমাদের কথা পছন্দ না তা জিজ্ঞেস করতে এসেছিলে কেন? তাতমাটুলি যখন এই ব্যাপারে নিয়ে বেশ চঞ্চল হয়ে উঠেছে, তখন ধনুয়া মাহাতোর বাড়িতে এলো তার শালা মুঙ্গিলাল কূটমৈতি করতে। তাতমাদের মধ্যে মহতই প্রথম বিয়ে করেছিল নিজের গায়ের বাইরে ডওরা হাতে, যিনি জিরানিয়া থেকে 9 মাইল দূরে। আজকাল কূটমৈতিতে কেউ এলেই বাড়ির লোক বিরক্তি হয়। কুটুম এসেই বলবেন ভেটমুলাকাত করতে এলাম, কিন্তু বাড়ির লোক সবই জানে যে ভেটমুলাকাতের তখনই দরকার হয় যখন নিজের বাড়িতে খাওয়া জোটা শক্ত হয়ে দাঁড়ায়। কুটুম এলেই দিতে হবে পা ধোয়ার জল, খরম থাকলে খরম, বসতে বলতে হবে বাইরের মাচাতে, নিজেদের খাও না খাও তাকে দুবেলা ভাত খাওয়াতে হবে, আর আচানোর জল তার হাতে ঢেলে দিতেই হবে। কিন্তু এবার মুঙ্গিলালের খাতির বেশি, সে পৈতে নিয়েছে। পৈতেটা কানে জড়িয়ে সে দিদির বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। পা ধুয়ে সে পৈতের কথা পারে। মহতোর ছেলে গুদর ডেকে নিয়ে আসে ঢোড়াইকে। পাড়াশুদ্ধ সবাই হুমড়ি খেয়ে পড়ে কুটুমের মাচার ওপর। খাসা মানিয়েছে পৈতেটা কানে জড়িয়ে। আরে হবে না, এ যে আমাদের নিজেদের জাতের জিনিস। সেকালে আমাদের বাপ ঠাকুরদা যখন কাপড় বুনতো, তখন মোড় দিয়ে সুতো মাজবার সময় সবাই কানে জড়িয়ে রাখতো এক গাছা সুতা। মাজতে গিয়ে সুতো ছিঁড়ছে কি, কানের থেকে এক গাছা খুলে নিয়ে ছেঁড়াটা জুড়ে দাও। পৈতে কি আর আমাদের নতুন জিনিস? সেকালে তন্তি মাছুত্রীদের পুত্র গৌরবের অধিকারীরা উত্তেজিত হয়ে ওঠে। পশ্চিমের কথা না হয় ছেড়েই দিলাম, এ জেলায় 4 কোষ দূরে তৎমারা পৈতে নিয়েও যখন মাথায় বজর পড়েনি, তখন আমরা নেব না কেন? মুঙ্গিলাল হইতে সায় দেয়। মহতশালাকে কিছু বলতে পারে না। মনে মনে ভাবে যে তাতমাটুলির লোকদের দলে ভিড়াতে না পারিলে ডহরা তাতমাদের বিয়ে শাদী ক্রিয়াকরম এর অসুবিধা হবে। তাই মুঙ্গিলালটা এইসব ছোকরাদের নাচাচ্ছে। খালি ছোকরাদের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকলে না হয় মাহাতো তাড়াতাড়ি গিয়ে ব্যাপারটা সামলে নিতে পারত। নাল্লু নায়েবের ছেলেদের দিকে হয়ে গেল। বাবুলালের নিমরাজি ভাব এই পৈতে নেওয়ার সম্বন্ধে হেপো তেতোর হা না কিছুই বলে না। ঠিক হয় পৈতে নেওয়া হবে, তবে এটা কানফুকনোবালা গুরু গোসাইয়ের অনুমতি সাপেক্ষ। তিনি থাকেন অযোধ্যাজিতে। সেই একবার এসেছিলেন তাতমাটুলিতে, যেবার জিরানিয়ায় টুরমনের তামাশা হয়। সকলের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছিল তাকে দেবার জন্য। অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে কিছু কর্জ করতে হয়েছিল তার গদ্দিবালা কিলাসের টিকিট কাটিয়ে দেবার জন্য। 11 টাকা 3.5 আনা ভাড়া। না, মহতর বোধহয় ভুল হচ্ছে, 9 টাকা 3.5 আনা। সে কি আজকের কথা? 3.5 আনাটা ঠিক মনে আছে, তবে টাকাটা 11 কিনা। বাবুলাল, তুমি বলো না, অফসর আদমি, তোমার হিসেব টিসেব জানো। বাবুলাল বলে 10 টাকা 3.5 আনা। সকলেই জানতো যে বাবুলাল 10 টাকায় বলবে। পরিমাণ, মাপ, সংখ্যা প্রভৃতি নিয়ে ঝগড়া উঠলে মাঝে মাঝে একটা নির্ণয় দেওয়াই ভালো পঞ্চদের। হ্যাঁ, যে কথা বলছিলাম। মহতো কেসে গলা পরিষ্কার করে নেয়। গুরু গোসাইকে একখানা পোস্টকার্ড লেখা যাক। গ্রামে সারা পড়ে যায়। অযোধ্যাজিতে পোস্টকার্ড লেখা হবে। গায়ে এর আগে কখনো চিঠি লেখা হয়নি, তবে মহতো নায়েবরা খবর রাখে যে ডাকঘরে মুন্সিজি চিঠি লিখতে নেয় 1 পয়সা। মিসিরজি লেখে ভালো, কিন্তু সে কি 2 পয়সার কম কাজ করবে? যেমন জায়গা পুজো দিতে যাবে তেমন খরচ হবে। থানে 1 পয়সার ঘুরে পুজো হতে পারে, কিন্তু অযোধ্যাজিতে পুজো তো দূরের কথা, পৌঁছতে 10 টাকা খরচ হয়ে যাবে। মহতো পোস্টকার্ডের দাম দিতে চায় না, বলে পঞ্চায়েতে তহবিলে খড়মড়াও নেই। ঢোড়াইয়ের দল জ্বলে ওঠে। কি করছে? জরিমানার সব পয়সা ছড়িদার পঞ্চদের বাঁচিয়ে দেয়।
পঞ্চরা তার হিসাব দেবে কি তোমার কাছে? হ্যাঁ, দিতে হবে হিসেব, কেন দেবে না? একটা বড় রকমের ঝগড়া আসন্ন হয়ে ওঠে। ঢোড়াই নিজের বাটুয়া থেকে একটা পয়সা বার করে দেয়। এই আমি দিলাম পোস্টকার্ডের দাম। সকলে অবাক হয়ে যায়। ঢোড়াইটা পাগল হলো নাকি? দলের কাজ একজন দিয়ে দিচ্ছে কি, আর একটু অপেক্ষা করলে মাহাতো নিজেই দিত। বোকা কোথাকার। বাবুলাল ঢোড়াইকে বলে, আর 1 পয়সা লাগবে পোস্টকার্ডে। ডিস্ট্রিবিউটর অফিসার পৃথিবীর সব খবর তার নখদর্পণে। ধরে আরও একটা পয়সা ফেলে দেয় সকলের মধ্যে। মাহাতো বলে, বাবুলাল তুমি তাহলে কিনো পোস্টকার্ড দেখে শুনে। ঢোড়াই, তুই মিসিরজিকে রবিবারে দোয়াত কলম আনতে বলে দিস। রবিবার মিসিরজি রামায়ণ পাঠের বদলে চিঠি লিখে দেন, আর মেয়েরা পর্যন্ত রামায়ণ শুনতে এসেছে। কি জোর দিয়ে দিয়ে লেখে, এখানে পর্যন্ত খসখস করে শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কালি ফুরিয়ে যাচ্ছে কলমে। পইতে নেওয়াটা মিসিরজির মনোপুত নয়। কে জানে আবার ভুলটুল না লিখে দেয় পোস্টকার্ডে। ঠিক হয় বাবুলাল চিঠি ডাকে দেবে। সকলে ডাকঘর পর্যন্ত তার সঙ্গে যায়। তারপর চলে কত জল্পনা কল্পনা। ডাকপিয়নের জন্য প্রত্যাহ প্রতীক্ষা। কি চিঠি মিসিরজি লিখে দিয়েছিল কে জানে। 1 মাস অপেক্ষা করেও চিঠি জবাব আসে না গুরু গোসাইয়ের কাছ থেকে। ঢোড়াইয়ের আর ধৈর্য থাকে না। আবার গায়ে চেঁচামেচি আরম্ভ হয়ে যায় এ নিয়ে। ঢোড়াই বলে, আর কেউ না নিক, আমি একটা পইতে নেব, কালই যাব। শোনো বর্গা। অন্তরের থেকে সকলে এই জিনিসটা চাইছিল, কেবল মনে মনে একটু ভয় ছিল, কি জানি কি হয়। ডগরাহারা তাতমারা পৈতা নেওয়ার পর সেখানে অনেকগুলো গরু মোষ 2-3 দিনের অসুখে মারা গিয়েছে। গরুগুলো খায় না, দায়ও না। 2 দিন গোবরের সঙ্গে রক্ত পড়ে, তারপর মারা যায়। যাক, তাতমাটুলিতে লোকদের চাষবাস, গরু মোষের বেলায় নেই। গুরু গোসাইয়ের নাম নিতে তারা পৈতে দেওয়ানোর জন্য বামুন ডেকে পাঠায় সোনবর্গ থেকে। তারপর একদিন গা শুদ্ধ ছেলে বুড়ো একসঙ্গে মাথা ন্যাড়া করে আগুনের ধারে বসে গলায় কাছির মতো মোটা পৈতে নেয়। 2 দিন গায়ের মেয়ে পুরুষেরা আলাদা থাকে। তারপর একসঙ্গে ভাতের ভোজ খেয়ে নিজের বাড়ি ফেরে। সেদিন থেকে তাতমারা হয় দাস, ঢোড়াই ভগত হয়ে যায় ঢোড়াই দাস। মহতো নায়েবদের বিরুদ্ধে পৈতে নেওয়ার নেতৃত্বে কী করে এসে পড়েছিল ঢোড়াইয়ের ওপর, তা সে নিজেই বুঝতে পারেনি। লোক বোধহয় বুঝেছিল যে মাটি কাটা নিয়ে তার দেওয়া আঘাত সমাজ সহ্য করে নিয়েছে। হিম্মত আছে ছোকরার। আর পৈতের ব্যাপারটা, ওটা বলেছে ঠিক সবার মনের কথাটা। তার একটা জিনিস সবাই লক্ষ্য করেছে যে যতই ঢোড়াই পঞ্চদের বিরুদ্ধে কথা বলুক, মহতো সেরকম করা হতে পারে না আর ঢোড়াইয়ের ওপর। কেন যে তা বোঝে কেবল মহতো গিন্নি আর মহতো, আর অল্প অল্প আন্দাজ করে ঢোড়াই। ঢোড়াই দাসের নতুন জীবিকা। ঢোড়াই পাক্কিতে কাজ করে। তার পাথরের কোদা হাতের পেশিগুলো গত 1.5-2 বছরে আরও সবল হয়ে উঠেছে। গলার স্বর ভারী ভারী থাকে। রাস্তা মেরামতের কাজের সব রহস্য এখন সে জেনে গিয়েছে। বর্ষার আগে ড্রেসিংয়ের কি করে ফাঁকে দিতে হয়, কি করে কেবল ওপরের ঘাস চেঁচে নিয়ে রাস্তা গর্তের ওপর চাপা দিতে হয়, সড়কের ধারের চৌকোনা মাটি কাটা গর্তগুলির মাটির ওপর কেটে কি করে অফিসার ঠকাতে হয়, ভাঙা পাথরের স্তূপ মাপবার সময় কেমন করে কাঠি ধরলে মাপে বাড়ে, সব তার জানা হয়ে গিয়েছে। শেষের কাজটাতেও লাভ সবচেয়ে বেশি। এইসব কাজে ওরসিওর বাবু আর ঠিকাদারের সাহেব তাদের বকশিস করেন। কেবল শর্ত হচ্ছে যে ইঞ্জিনিয়র সাহেব কি চেয়ারম্যান সাহেব হঠাৎ এসে জেরা করতে আরম্ভ করলে তাদের গুছিয়ে জবাব দিতে হবে। জেরায় হয় মুচকেছ কি গিয়েছ, তাহলে জিলা খারিজ। আর জেরায় উতরে গেলে পেট ভরে দহি চূড়ার ভোজ। চূড়া দহির নয়, দহি চূড়ার। দই বেশি চিড়ে কম। নুন দিয়েও খাও কাঁচা লঙ্কাও পাবে। মিঠা দিয়ে খেতে চাও, গুড় পাবে। ইয়া দানাদার গুড়, একেবারে লস 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 লস। রাস্তায় পাকা অংশটির ওপর দিয়ে গরুর গাড়ি থেকে শনিচররা গাড়োয়ানদের ভয় দেখিয়ে পয়সা আদায় করে। ঢোড়াই এ কাজ করতে পারে না, তার ভয় করে। গোসাই আর রামজি সব দেখতে পাচ্ছেন ওপর থেকে, বরঞ্চ একলা থাকলে গাড়োয়ানকে সাবধান করে দেয়। ঢোড়াই জানে যে গাড়োয়ানের কাছ থেকে পয়সা নেওয়া পাপ। ঠকাতে হয় সরকারকে, ঠকাও। চেয়ারম্যান সাহেবকে ঠকিয়ে পয়সা রোজগার করো। সেদিনও 2 ছেলে গাড়ির রেস দিচ্ছিল। একজনের ছিল বলদের শ্যাম্পনি, আর একজনের খোলা গরুর গাড়ি। তুমুল উৎসাহের সঙ্গে তারা 2 জন পাল্লা দিচ্ছে। আর শ্যাম্পেনির গাড়োয়ানটা হাসতে হাসতে বলছে, এইও যে গাড়ির স্প্রিং নেই, সে গাড়ি মাটির ওপর দিয়ে চালাও। পাকা রাস্তা থেকে নামো শিগগির। ওরে আমার হাওয়া গাড়িওয়ালা রে, জলদি নিচে ভাগ। কাচ্চিতে 2 চাকাতেই যে ফুলে কুপো।
চারটে চাকা থাকলে না জানি কি করতিস। একখানা হাওয়া গাড়ি আসুক না পেছন থেকে, অমনি শতকদম হয়ে যাবে। সুরসুর করে নেমে আসতে হবে নালায়েকের পাশে। ধোড়াই তাদের দুজনের রাস্তা কাঁচা অংশটিকে নেমে আসতে বলে। তুই কোন ডিস্ট্রিবোর্ডের নাতি যে আমাদের মানা করতে এসেছিস? প্রত্যেক বছর আমরা বলে জিরানিয়ার বাজারে ফসল নিয়ে আসি বেচতে, তোদের সর্দারদের পয়সা দিয়ে আসছি, এখান থেকে কোষ ভরও হবে না, আর তুই কোন ক্ষেতের মূলা লাল চোখ দেখাতে এসেছিস আমাদের ওপর? ধোড়া তাদের বোঝায়, আরে কথাটাই শোনো আমার, খানিক আগেই রোড সরকার আছে, তালে মহলদারের নাম শুনেছিস? রোড সরকার আর সর্দারের মধ্যে ষাট আছে। একজন পয়সা দিয়ে যেতে বলে দেয় পাক্কির ওপর দিয়ে, আর একজন খানিক আগেই আবার ধরে পয়সা নেওয়ার জন্য। তাই নাকি? দুজোড়া সশঙ্ক চোখ আরও বিস্ফোরিত হয়ে ওঠে। সত্যি? তোমার নাম কি ভাই? আর তোমাদের ধূসর সৈনিলি থানায় গল্প জমে ওঠে। খৈনি বেরোয় সেখানে, রাজদার ভাঙ্গায় তহসিল কাছারি আছে, প্রকাণ্ড গা গুরুজি স্কুল আছে। ওদের গাড়ি চলে যায়, আবার অন্য গাড়ি এসে পড়ে ক্যাচর ক্যাচর শব্দ করতে করতে, বলদের গলায় ঘণ্টা বাজিয়ে উড়ন্ত ধুলোর সঙ্গে পাল্লা দিয়ে দিতে। ঢোড়ায় গান বন্ধ করে আবার তাদের সঙ্গে কথা বলে, কত গায়ের কত আজব আজব খবর শোনে। কোথা থেকে কোথায় চলে গিয়েছে রাস্তা, এ রাস্তা আরম্ভ কোথায় আর শেষ কোথায় সে জানে না, কেউ জানে না বোধহয়। কোনো গাড়ি আসছে ভুট্টা নিয়ে, কেউ গাড়িতে আসছে কাছারিতে মোকদ্দমা করতে, কেউ আসছে রোগী দেখতে। দেশের বিরাটের একটা আবছা ছায়া পড়ে তার মনের ওপর। তার রাস্তা তৈরি করার সঙ্গে সঙ্গে এত লোকের গাড়ি আসা যাওয়া একটা সম্পর্ক আছে মোটামুটিভাবে, এ জিনিসটা সে বোঝে। পাখিতে কাজ না করলে এ জিনিস বোঝা যায় না। কিন্তু এইসব কথা মনে হতে পারে 9 মাসে 6 মাসে, এক আধ মুহূর্তের জন্য। এসবের সময় কোথায়? তার গ্যাংয়ের কেউ কেউ গাড়িতে মেয়ে ছেলে দেখে হয়তো যতক্ষণ রাজকন্যা সুরঙ্গা রাজপুত্র সদাবৃচের প্রেমের গান আরম্ভ করেছে, কেউ বা হেসে ঢলে পড়ে ওর গায়ে, খোয়ার টুকরো ছুঁড়ে মারবার ভান করে। ঢোড়ায় সব বোঝে, দেখে মুচকি মুচকি হাসে। একটা রহস্য কুয়াশায় ঘেরা এই মেয়ে জাতটা তার জানতে ইচ্ছা করে, বুঝতে চেষ্টা করে। সে মুখে একটা নির্লিপ্ত ভাব দেখিয়ে তার কৌতূহল চাপা দিতে চায়। আর মেয়েদের কথা ভাবতে গেলে কোথা থেকে কখন যে এসে পড়ে যত নষ্টের গোড়া ওই দুখিয়ার মাটার কথা বুঝতেই পারে না। দুখিয়ার মা তার কোনো অনিষ্ট করেনি একথা ঠিক, কিন্তু তার ওপর যে কোথাও অবিচার করা হয়েছে এ কথা বুঝবার মতো বুদ্ধি তার হয়েছে। আর মহতো গিন্নি কিছুদিন থেকে ঢোড়াইয়ের সঙ্গে খুব আলাপ জমাবার চেষ্টা করছেন। তিনি ঢোড়াইয়ের ছোটোবেলার গল্প বেশ রংচং দিয়ে তাকে শুনিয়েছে কয়েকদিন। বাপ মরা ছেলেটাকে গোসাইথানে ফেলে দিয়ে মা গিয়েছিল গটগটিয়ে সাগাই করতে। তাই এতদিন পরে মহতো গিন্নির মায়ের প্রাণ কেঁদে উঠেছে ঢোড়াইয়ের জন্য। পাকা কাঁঠালের ভেতরের বোটা দিয়ে তরকারি রেঁধে তিনি ঢোড়াইকে আদর করে খাওয়ান, আর ওইসব পুরনো গল্প করেন। তার হাতে খড়ম পড়া পঙ্গু মেয়ে ঝরিয়া দূরে বসে শোনে। দুখিয়ার মা না হয় বদ, সে না হয় ঢোড়াইকে টান মেরে ছুলে ফেলে দিয়েছিল, কিন্তু মহতো নায়েবেরা সে সময় কী করেছিল? ততমা যাত্রায় কী করেছিল? বাবা ছাড়া আর কেউ তার কথা ভাবেনি কেন? সকলের বিরুদ্ধে তার অনেক কিছু বলার আছে। আর রামজি, বজরংবলী, মহাবীরজি তারা কি তখন ঘুমিয়েছিলেন? এদের ওপর অভিমান ঘনিয়ে ওঠে তার মনে সামুয়ার্দ সমদর্শনে। রাস্তার কাজ করার সময় ঢোড়াইয়ের রাজ্যের কথা মনে আসে। শনিচররা মধ্যে মধ্যে বলে, কিরে ঢোড়ায়, স্বপ্ন দেখছিস নাকি? তোর গোফের রেখা দেখা দিচ্ছে, এবার একটা শাদি করে ফেল। ধ্যাত আবার কি? তবে মেয়ের বাপকে দেবার টাকার জোগাড় করাই শক্ত। কিরিস্তান হতিস তো সামুয়েলের মতো সাহেবের টাকা পেতিস। পাদ্রী সাহেব সামুয়ারকে মল্লি সাহেবের বাগানের মালির কাজে বহাল করিয়ে দিয়েছিলেন। পুরনো নীলকর পরিবারের পর সব সাহেবই চলে যাচ্ছে একে একে জিরানিয়া থেকে। মল্লি সাহেবও কয়েক বছর থেকে যাব করছে। জমি জিরত বেচতে আরম্ভ করে দিয়েছে অনেক দিন থেকেই। জমির দাম
নামই শিগগিরই কমতে পারে। এজন্য এই বছরটায় সম্পত্তি বিক্রয় হিড়িক পড়ে গিয়েছে সাহেবদের মধ্যে। মণি সাহেব, তার চাকর বাকর, ডাক্তার, উকিল, আত্মীয় অনাত্মীয় অনেকে যাওয়ার আগে কিছু কিছু টাকা দিয়ে যাবেন। এ খবর এই অঞ্চলের সকলেই জানে। অনেকের টাকা শোনা যায় পাদ্রী সাহেবের কাছে জমা করে রেখে দিয়েছে। এখন বিচারিয়া কুটির সম্পত্তিটা সুবিধা মতো দামে বিক্রি করে দিতে পারলে মল্লি সাহেব চলে যেতে পারেন জিরানিয়া ছেড়ে। শনিচড়া এই মল্লি সাহেবের টাকার কথাই বলছিল। সাময়ও ও এখন জোয়ান হয়ে উঠেছে, খাদা খাদা মুখটা কিন্তু সাহেবের মতো টকটকে চেহারা হয়েছে তার। কুঠির সাইকেলে চড়ে ঢোড়াইয়ের সম্মুখে দিয়ে ডাকঘর থেকে সাহেবের ডাক নিয়ে আসে প্রত্যাহ। আর সিজি দিদিদের রোজ সন্ধ্যার সময় তারই খেতে যায়। ওই দেখ সাময়র আসছে, ওর গো উঠেছে দেখেছিস, ভুট্টার চুলের মতো। ঢোড়াই হেসে ফেলে। সত্যি সাইকেলে সাময়র আসছে, মাথায় একখানা রুমাল বাঁধা। রুমাল বেঁধেছে দেখ না, ঠিক ছুরিতালা বেচা ইরানি মেয়েদের মতো। নিশ্চয়ই ডাকঘর থেকে আসছে। মোচের রেখাটা কামিয়ে নিয়ে সুমিয়র সকলে হেসে ওঠে। সামিয়র সাইকেল থেকে নেমে পড়ে। এরা এক ডাকে সামিয়রকে আসমান থেকে জমিতে এনে ফেলেছে। কত কথা যে সাইকেলে ভাবতে ভাবতে আসছিল। নতুন আয়াটি দেখতে শুনতে বেশ। আলীজান বাবুর্চির সঙ্গেও তার আসনায় আছে। আবার সাময়ের সঙ্গেও। গত বছর সাল শেষ হওয়ার রাতে গির্জার হলঘরের পাশটায় ছোট ঘরে, যে ঘরটার মতির মার্বেলে মেম সাহেব নিজের তকদির দেখছিল, সেই ঘরটায় অর্ধেক রাত হবে তখন। বাইরে পৌষের শীত, বরফের মতো ঠান্ডা, কিন্তু ঘরটার ভেতরে কি গরম। আয়ার গাউনটার কি সুন্দর গন্ধ। মেম সাহেবের শিশি থেকে চুরি করা খোসবায় অটো দিলবাহারের চাইতেও ভালো গন্ধ। তার সঙ্গে মিশেছে সিগারেট আর পেঁয়াজের গন্ধ ভরা আয়ারটার নিঃশ্বাস। সেদিন নেশার ঘরে একটু সবই মধুর লেগেছিল। বাবুর্চি এক নম্বরের ঘুঘু। বাড়িতে তার দুটি বিবি। এদের ডাকে সাময়র বিরক্ত হয়ে সাইকেল থেকে নামলো। ভালো লাগে না এগুলো সঙ্গে কথা বলতে। সবে সে একটা সিগারেট ধরিয়েছে। ভাগ্যে সে কিরিস্তান না হলে এ লোকগুলো তার মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে টান মারত। রাজার জাত হয়ে লাভ আছে, সেই জন্যই না আলীজান বাবুর্চি মাংসটা খাওয়ায়। সাহেব তাদের টাকা দিয়ে যাবে বলে আয়াটার সঙ্গে আলাপ জমাবার সুবিধে হয়। ধরে ঠাট্টা করে বলে, সাময়র, তোর সাহেব শুনছি যাবে না? সাময়র বলে, ও না গেলেও আমার ভালো, আবার গেলেও ভালো। না গেলে আরামের কাজটা তো থাকবে, আর গেলে তো কথাই নেই, টাকা পাওয়া যাবে। কথাই কেউ হারাতে পারবে না সাময়রকে। দুই একটা আলগা আলগা কথা বলবার পর সে চিঠি আর খবরের কাগজে তারা হাতে নিয়ে আবার সাইকেলে চড়ে। দেরি হলে সাহেব চড়বে। কিছুদিন থেকে দেখছি সাহেবের মেজাজটা যেন ভাদ্রের কুকুরের মতো হয়ে রয়েছে। তোরই তো মনি আবার কেমন হবে? সামিও সাইকেলের হ্যান্ডেলের ওপর ঝুঁকে পড়ে জোরে জোরে পা চালায়, এই গিয়গুলোকে তাক লাগিয়ে দেবার জন্য। আরে আরও জোরে চালা। আগের গরুর গাড়িতে লাল শাড়ি দেখেছি, ও কি আর আস্তে চালাতে পারে? বিরসা বলে, বিলকুল লাখেরা হয়ে গিয়েছে। আমি দেখেছি কিরিস্তান হলেই এমনই হয়, সব বুদ্ধি ছেলেবেলাতে খরচ হয়ে যায়। ফুলঝরিয়ার খেদ ও সাপ মুক্তির জন্য প্রার্থনা। ঢোড়াইকে নিমন্ত্রণ করে খাওয়া আছে মহতগিন্নি। তারা আজকাল খাতির কত। বাবুলাল নাকি মহতগিন্নির কাছে বলেছেন যে চেয়ারম্যান সাহেব সফরে যাওয়ার সময় হাওয়া গাড়ি থামিয়ে রাস্তায় ঢোড়াইকে জেরা করেছেন। ঢোড়াই খুব ভালো জবাব দিয়েছে। বাবুলালের সঙ্গে ছিল সেই হাওয়া গাড়িতে। সেই কথায় মহতগিন্নি শোনাচ্ছেন ঢোড়াইকে। ঢোড়াইয়ের এ প্রসঙ্গে উৎসাহ কম নয়। মহতগিন্নির সম্মুখে তার ছিল একটা সংকোচ ভাব। কিছুক্ষণের জন্য ঢোড়াই এ ভাব ভুলে যায়। তাকে ঢাঙর পাওনি যে চেয়ারম্যান সাহেব জেরায় হারিয়ে দেবে। এতদিন তাহলে জাতের বুজুর্গদের কাছ থেকে সে কি কেবল পাটকাঠি ভাঙতে শিখেছে? দলের মধ্যে বয়স কম দেখে তাকেই জিজ্ঞাসা করতে এসেছিল। এমন মুহুতোর জবাব দিয়েছে যে বাচ্চা ধরনের চিরকাল মনে থাকবে। আনন্দে গুদুরের মার কাতলা মাছের মতো মুখ থেকে কালো দাঁত দুপাটি প্রায় বেরিয়ে আসে। হঠাৎ তার ঢোড়াইকে নুন দেওয়ার কথা মনে পড়ে। ঢোড়াইয়ের পাতার পাশের মাটির খুঁটিতে নুন রাখা হয়েছে। ওরে ফুলঝরিয়া, ঢোড়াইকে একটু নুন দিয়ে যা। ফুলঝরিয়া তার মেয়ে। তার পায়ের দিকটা খুব সরু, হাতে খড়ম পরা, প্রায় হামাগুড়ি দিয়ে সে চলাফেরা করে। থাক থাক, আমি নিজেই নিচ্ছি বলে ঢোড়াই খুঁড়িটা থেকে নুন নেয়। নিজে নেবে কেন? কি বলে আমার বাচ্চা তার ঠিক নেই?
ফুলঝরিয়া কি আর এখন সেই ছোট আছে? এই কথা বলে মহতগিন্নি নিজের মেয়ের বয়স সম্বন্ধে মেয়ের সম্মুখে এমন একটি নির্লজ্জ ইঙ্গিত করে সে ফুলঝরিয়া ও ঢোড়াই দুজনে লজ্জা পায়। খটখট করে উঠোনে খড়মের শব্দ হয়, দূরে চলে যাচ্ছে শব্দ। ফুলঝরিয়া বোধহয় বাইরে গেল ও তার শরীরের ওপরের দিকটা অস্বাভাবিক রকমের পুষ্ট। ওরে ফুলঝরিয়া, কোথায় গেলি আবার? লজ্জা হয়েছে বুঝি? কোথা দিয়ে যে পরমাত্মা কি করেন, কি রকম যোগাযোগ ঘটান বোঝা শক্ত। কাকে চালের খাপড়া উল্টে দেয় আর তার থেকে চলে চলে ঘরামি রোজগার। তবে সব জিনিসেরই সময় আছে, তার খেলাপ হওয়ার জো নেই। জিয়লের ডাল বর্ষাকালে লাগাও, পচে যাবে, আর চোত বৈশাখে পোতো শুকনো ধুলোর মধ্যে তাও লেগে যাবে। এই একটা কথার মতো কথা বলেছে গুদরিমাই। হঠাৎ মহতোর গলা শুনে ঢোড়া চমকে ওঠে। ও তাহলে উঠোনেই আছে, এতক্ষণ সাড়া দেয়নি? মহতই নিশ্চয় তাহলে গুদরের মাকে দিয়ে এই সব করাচ্ছে। গুদরিমাই ডাক সাইডে মেয়ে মানুষ ঠিক, কিন্তু এত খাওয়ানো দাওয়ানো, এত সব তো মহতোর মতো মাথওয়ালার লোক পেছনে না থাকলে একা গুদরিমায়ের দ্বারা সম্ভব হতো না। বাবুলালও হয়তো আছে এর ভেতরে, হয়তো কেন, নিশ্চয়। সেই জন্যই না চেয়ারম্যান সাহেবের জেরা করার গল্প করেছে। দুঃখিয়ার মাটাও থাকতে পারে এর মধ্যে, তিনিও থাকেন সর্বঘটে। এই শিউজির মাথায় খানিক জল ঢালা ও শিউজির মাথায় খানিক জল ঢালার দুনিয়ায় শিউজির মাথায় জল ঢালা আর চাই। ঢোরে অনেকদিন আগে মহতগিন্নির এত আদর যত্নের উদ্দেশ্য বুঝেছে। সে ধরাছোঁয়া দিতে চায় না। আর 4টি ভাত নেবে না? ও কি ছাই খাওয়া হলো? এই জোয়ান বয়সে ওই 4টি ভাতে কি হবে? এই ফুলঝরিয়া, আমলকির আচার নিয়ে যা। ও মেয়ের আবার বুঝি লজ্জা হয়েছে? সর্ষে দিয়ে নিজে হাতে আচার করেছে আমার মেয়ে। কোথায় গিয়ে সে মেয়ে বসে থাকলো এখন কে জানে। নিজেই আচার তৈরি করে নিজেই দিতে ভুলে গেল। কি যে আমার কপাল ভগবান লিখেছে কে জানে। গুদরের বাবার সেদিন বলেছিল যে সরকার নতুন কানুন করেছে, মেয়ের বিয়ে 3 ছেলের মা হওয়ার বয়স না হওয়া পর্যন্ত হতে দেবে না। দিলেই কালা পানির সাজা, ঘোর কলি। এও চোখে দেখতে হলো, কানে শুনতে হলো। রতিয়া, রবিয়া, বাসুয়া সবাই কোলের মেয়ে পর্যন্ত বিয়ে ঠিক করে ফেলেছে। ভগরাহা থেকে আমার ভাই সেদিন এসেছিল। সে বলল যে সেখানে একজন মুসলমানের বাড়ি একটা বিয়ে হয়েছে, বরকনে দুজনেই এখনো পেটে। মহতো উঠোন থেকে ঠাট্টা করে, তোমার ভাইয়েরই তো কথা। আমার ভাই কি মিছে কথা বলেছে? সকলকে নিজেদের মতো মনে করো না। আচ্ছা, তোমার ভাই এত সত্যবাদী যে মুখ দিয়ে যে কথা বার করে তা ফলে যায়। এখন ওই পেটে দুটো যদি মেয়ে হয় কি দুটো যদি ছেলে হয়, তাহলে তোমার গায়েরও রকম বিয়েও চলে নাকি? মহতগিন্নির ভাইয়ের কথা সরল মনে বিশ্বাস করেছিল। সে অপ্রস্তুত হয়ে বলে, আচ্ছা ও কথা যেতে দাও। রবিয়া আর বাসুয়া কোলের মেয়ের বিয়ে ঠিক করেছে কি না এখন আমার বরাতে কি আছে জানি না। আমরা তো ধাঙর না যে সমস্ত মেয়ে ঘরে রাখবো। আর সেই সব গরিবগুলো টাকার অভাবে কোণে জোটে না, সেগুলো বদনজর দেবে তার ওপর। ঢোড়ায় উঠে পড়ে। মহতো নিজে হাতে জল ঢেলে দেয়। ফুলঝরিয়া তখন বাড়ির পেছনে কলার ঝাড়ের পাশে বসে আকাশ পাতাল ভাবছে। কি পাপই না সে আগের জন্মে করেছিল, তারই ওপর গোসাইয়ের যত আক্রোশ। কোন পাপ সে করেছিল জানে না, তবে কেন সে হাতে খড়ম পড়ে থাকবে? কেন অন্য দর্শনের মতো সে চলতে ফিরতে পারে না? তাতমাটুলির অন্য মেয়েরা বলে যে সে রূপের গরবে গত জন্মে শিউজিকে লাথি মেরেছিল। তার বাবা বলে যে মরদকে দিয়ে নিশ্চয়ই পা টিপিয়েছিল আগের জন্মে। ছি কি কেন তা দুর্মতি হয়েছিল? মরদে টিপাবে ঝোঠার পা, শিউজির মাথায় সে মারতে গিয়েছে লাথি, শাস্তি তার হয়েছে। রেবগুনি কিন্তু বলে অন্য কথা। সে বলে যে ঠিক যেখানটায় সে জন্মায় সেই জায়গাটা মাটির নিচে নিশ্চয়ই কালো বিড়ালের হাড় আছে। জন্মানো 6 দিনের মধ্যে কাঁকড়া বিছে ভাজা সর্ষের তেল ওই পায়ে মালিশ করতে পারলে তবে ওই বিড়ালের হাড়ের দোষ কাটতে পারত। তা সে সময় তো তার মা বাবা রেবুনিগুনিকে দেখায় 6 মাস পরে। তখন আর দেখি কি হবে। তার বাবাকে ভাগপড়া বাহের বৈদজি বলেছিলেন যে এখন যদি সদ্য মরা বুড়ো শিয়ালের পেট ছিঁড়ে তার গরম গরম নাড়ি ভুড়ির মধ্যে পা ঢুকিয়ে বসাতে পারা যায়, তাহলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে। তা ফুলঝরিয়ার বাবা আজ পর্যন্ত একটাও শিয়াল ধরার ব্যবস্থা করতে পারলো না। এতদিন ফুলঝরিয়ার মনে আশা ছিল যে পঙ্গু হলেও তার বিয়ে হয়ে যাবে, কেননা সে
না জানে যে তৎমাদের বিয়েতে মেয়ের বাপ টাকা পায়, আর এই টাকার জন্য কত গরিব তৎমা বিয়ে করতে পারে না বহুদিন পর্যন্ত। তার বাবা টাকা যদি না চায় তাহলে দুটো রাধা ভাত পাওয়ার লোভে কত মরদ তাকে বিয়েতে করতে রাজি হবে। কিন্তু এ কি সরাদ এর কানুনের কথা শোনা যাচ্ছে। কিছুদিন থেকে মেয়ের বাপ হয়েও খোশামত করাতে হবে ছেলের বাপকে। ছোট ছোট মেয়ের বাপরা তৎমা হয়েও বরের বাপের দুয়ারে ধর্ণা দিচ্ছে। ঘেন্নার কথা, টাকা পর্যন্ত দিতে তৈরি মেয়ের বাপ। টাকা বুচকুনিয়া বাপ তো 3 বছরের বুচকুনিয়াটার বিয়ের জন্য অনিরুদ্ধ মুক্তারের কাছ থেকে কর্জই করে ফেলেছে। তাকে দোষী বা দেওয়া যায় কি করে? সে বেচারা কালাপানি থেকে প্রাণ বাঁচানোর জন্য ছেলের বাপকে টাকা দিয়েছে। এখন এই হাওয়ায় কে আর ফুলঝরিয়াকে বিয়ে করতে যাচ্ছে? এই সরাদ, এই কানুন সত্যি তারই সরাদ। এর জন্য হয়েছে। আজ যে রোগা কাল সে মোটা হতে পারে, আজকে ছোট কাল বড় হতে পারে, কিন্তু হাতে খড়ম পড়া মেয়ে কোনোদিনই পায়ে চলতে পারবে না। হাজার শিয়ালের পেটে পা ঢুকিয়ে বসে থাকো। এখন কি তার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? হলে সরকার আবার তাকে শাস্তি দেবার জন্য এ সবাদ আর কানুন করেছে কেন? সরকার, তুমিও তো ভগবান, তোমারই দয়ায় রেলগাড়ি হাওয়া গাড়ি চলে। মহাবীরজির মতো তোমার তাকত, চেয়ারম্যান সাহেবের তোমার খাব্বাস, অত ক্ষমতা যার, তার ফুলঝুরিয়া মতো সামান্য লোকের ওপর রাগ কেন? তার চোখে জল আসে। এগে ফুলঝুরিয়া, চেঁচিয়ে যে আমার গলা ফাটলো, কথা কি কানেই যায় না? বিয়ের কথাতেই মাথার উপরে পা উঠলো নাকি? পা তুলবার ক্ষমতা যদি তার থাকতো। ফুলঝরিয়া দু চোখে ফেটে জল এসে গিয়েছে। মাকে দেখে সে চোখ মুছে নেয়। দেখে ফেলেছে নাকি মা? এত মাকড়সার জাল এই কলা গাছের দিকে দেখা যায় না, অথচ চোখে মুখে লেগে যায়। আজ সকালেও ছিল না মাকড়সার জাল। নাকে লাগলে বড় চুলকোয় না মা? রামিয়া কাণ্ড। তাতমানিদের ধান কাটনির রাজ্যযাত্রা। কার্তিক অগ্রহায়ণ মাসে তাতমা পুরুষদের রোজগার কিছু অনিশ্চিত হয়ে আসে। ঘরামির কাজ কমে যায়, অথচ কুয়ো পরিষ্কার করার কাজ তখনও আরম্ভ হয় না। বোধহয় সেই জন্যই তৎমা মেয়েরা অগ্রহায়ণে যায় ধান কাটতে। তারা ফিরে আসে পৌষে শেষাশেষি। পূর্বের যায় বেশি। মাইশি জৈমুর রতবা থানাতে ওইদিকে রোজগার বেশি। বাঙ্গালা মুল্লুকের কাছে কিনা, সেই জন্য কিন্তু রোজগার বেশি হলে কি হয়? পানি বড্ড লরম, আওয়ার বড্ড বুখার, তার উপর ওইদিকে মিয়া বেশি। সবসময় জাতপাত বাঁচিয়ে চলাও শক্ত ওই পাট আর পানির দেশে। তাই অধিকাংশ বছরই তৎমা মেয়েরা যায় পশ্চিমের কমলদাহা, বড়হরি, ধোকরধারা এইসব থানায়। এইসব জায়গায় জল ভালো। আধাসের পাত্তুসু হজম করতে আধা ঘন্টা। বড় খিদে পায়, এই যা মুশকিল। কিন্তু গেরস্তরা ভালো লোক। যে মজুরুনি কম খায় তাকে কাজে নিতে চায় না। যত পুরনের বিমারি সিমারি রোগ, এরা হজম করতেই পারে না। তার কাজ করবে কি? তবে মজুরির চাহিদা পশ্চিমে কম, তাই গঙ্গাজি কোশিজির পার হয়ে মুঙ্গের আর ভাগলপুর জেলার হাজার হাজারে মজুরুনি এদিকে আসে। ধান কাটনির সময় তাদের মতো পরিশ্রম করতে তাতমানিরা পারে না। এই ধান কাটার সময় মহতর পরিবারের মেয়েরা আর দুঃখিয়ার মা ছাড়া তাতমা তুলিতে আর কোনো তাতমা মেয়েই থাকে না। সেই জন্য অঘ্রাণ পৌষ মাসে বাড়ির সব কাজই তৎমা পুরুষরা নিজে হাতে করে। এই সময় পাড়ার নেশা ভাঙের মাত্রা বেড়ে যায়। ধান কাটানির দল 1.5 মাস পর ফিরে এলে প্রতিবারই পুরুষের এই সময়ের কৃতকর্মের ফিরিস্তি মহতী গিন্নি পাড়ার মেয়েদের শুনিয়ে দেন। ঝোটহারা তখন নতুন আনা ধানের মালিক ধরাকে সরা জ্ঞান করে। প্রতি সংসারে ঝগড়া বিবাদ বেশ জমে ওঠে। বাড়ির কর্তারা নিচু হয়ে এই 2 মাস ঝোটহারদের খোশামত করে। তাই তাতমাটুলির মেয়েরা বলে, কখনো নৌকার ওপরে গাড়ি, কখনো গাড়ির ওপর নৌকা। 10 মাস পুরুষ রাজা তো 2 মাস মেয়েরাও রাজা। তাতমাদের বছরখানিক থেকে দিন বড় খারাপ যাচ্ছে। কাজ পাওয়া শক্ত হয়ে দাঁড়িয়েছে। 4 আনা তো মজুরি, তাই দিতেই আবার বাবু ভাইদের তম্বি কত। চাল শুনতেই 4 পয়সা শের, কিন্তু সস্তা জিনিসের দাম তো দিতে হবে। ওই 4টে পয়সায় আসে কোথা থেকে, সে খবর কি বাবু ভাইরা রাখে? খেতে গেলে পরনের কাপড় নেই, পরনের কাপড় কিনতে গেলে উপোস করে থাকতে হয়। পাক্কিতে কাজ করার সময় ঢোড়াইরা প্রত্যহ দেখে যে পাট বোঝাই করা গরুর গাড়ির সার ফিরে চলেছে। জিরানিয়া বাজারের গোলাদাররা আর কিনতে চায় না। তাতমাটুলির সাজের পর বাবু ভাইরা আর বাজারে লোকদের আনাগোনা বেড়ে যায়। ঢাঙররা নিজেদের মধ্যে বলাবলি করে যে, এবার দেখেছি গোসাইয়ের থানে বেলফুলের মালা বিক্রি হবে। ঝোটহাদের ঝুটিতে তেল পড়েছে দেখিস না?
পশ্চিমের ভরসর লোয়ার প্রাইমারি স্কুলের গুরুজি থাকে গ্রামের বাবুদের বাড়ি। সেখানে বাবুদের ছেলে পড়ায়, খায় দায়, মোসাহেবি করে, ফরমাইশ খাটে, মোকদ্দমা তদরিপ করে। চিঠি লিখে দিয়ে সে এসেছিল জিরিয়ানিয়ার চেয়ারম্যান সাহেবের কাছে ভরসরের বাবুকে সঙ্গে নিয়ে তার বদলির হুকুম রদ করাতে। বাবু চেয়ারম্যান সাহেবের পুরনো মক্কেল। চেয়ারম্যান সাহেব জিরানিয়ায় ছিলেন না। বাবুলাল চাপরাশি তাদের নিয়ে যায় কেরানি বাবুর বাড়ি। ঘিয়ের ভার আর কলার কাঁদি উঠোনে রেখে সে কেরানি সাহেবকে ডাকে। 1 মিনিটের মধ্যে গুরুজির কাজ হয়ে যায়। এর জন্য আবার রায় বাহাদুরের সঙ্গে দেখা করতে এসেছিল এই দেহাতি দুটো। বাবুলাল মনে মনে হেসেই বাঁচে না। ভরসরের বাবু সাহেব বাবুলালের হাতেও 1 টাকা দেন। বাবুলাল বলে, মোটে 1 টাকা? ধান ঘরে আসুক, বিক্রি করে তারপর টাকা দেবো। এখন টাকা কোথায়? গেরস্তের কাছে। বাবুল এইসব শুনতে অভ্যস্ত। কাজ হবার পর আবার কেউ টাকা দেয়? আচ্ছা, ধান কাটনির লোক তোমরা নাও কোথা থেকে? এবার আবার লোকের অভাব। কবে থেকে লোকেরা ঘোরাঘুরি করছে? আমার টোলার লোক নাও না। গুরুজি চেয়ারম্যান সাহেবের চাপরাশিকে চটাতে রাজি নন। ভবিষ্যতে আবার এ শয়তানটা দরকার হতে পারে। তা দিও জন 40 তাতমাটুলির বধিষ্ণু লোক বাবুলাল। গর্দি পাগড়ি পরবার অধিকার সে পেয়েছে ভগবানের কৃপায়। সে নিজের জাতের জন্য এইটুকু করবে না? আজকে এ অভাব অনটনের দিনে এ রকমের রামজির ছাপ্পড় ভেঙে দান বলতে হবে। কার্তিক মাস শেষ হতে চলল, এখনো পর্যন্ত তাতমাটুলিতে ধান কাটানির জন্য কোনো জায়গা থেকে ডাক আসেনি। এবার গেরস্তেরা ক্ষেতের ধান খেতেই রাখতে হবে নাকি? এই হতাশার মধ্যে ভরসরের খবরে পাড়ায় সাড়া পড়ে যায়। ধন্যি ধন্যি করে সকলে বাবুলালের। এর ঠেকারে দুখিয়ার মায়ের মাটিতে পা পড়ে না। তার দেমাক আরও বেড়ে যায় যখন সে দেখে যে গ্রামের মেয়েদের সঙ্গে এবার মাহাতো স্ত্রী আর খোড়া মেয়েও ধান কাটে নিতে যাচ্ছে। যাওয়ার সময় মহতো গিন্নির মাথার ওপরে উদু খোলটিতে দুখিয়ার মা কচু পাতায় মুড়ে খানিকটা তামাক দিয়ে বলে, ভালোই ভালোই সব কটাকে ফিরিয়ে এনো গুদরের মা। মরমে মরে যায় মহতো গিন্নি, তবুও জবাব দেয়, হ্যাঁ, সেজন্যই তো যাচ্ছি এদের সঙ্গে। দূর থেকে রতিয়া ছড়িদা চেঁচায়, এসো না সকলে, এখনো মেয়েদের এত কি গল্প তা বুঝি না। যাওয়ার পথে সকলে গোসাই থানায় প্রণাম করে যায়। ধান কাটানির সময় একেবারে মেলা বসে গিয়েছে ভরসরের চাপ এর ধারে। শ্রীপুর, ভরসর, সোনাদ্বীপ, কেমই এই 4 গা জুড়ে একচকে নিচু জমিতে ধানের ক্ষেত। ধান হয়েওছে তেমনি। শীষের ভারে শুয়ে পড়েছে গাছগুলো। কোথাও আল দেখা যায় না। উঁচু জায়গাগুলিতে কাটা ধানের সোনালি পাহাড়। তারই আশেপাশে মানুষ ঢুকতে পারে এই রকমই ছোট ছোট খড়ের টোপর খাড়া করা হয়েছে সারির পর সারি। রাতে যা হিম পড়ে, পোয়ালের পাহাড়ের ঘুট জ্বালালেও কিছুতেই আর কান গরম হতে চায় না। ভরসরে বাবুদের ধান কাটতে এবার এসেছে 2 দল লোক। একদল মুঙ্গের জেলার তারাপুর থেকে, আর একদল তাতমাটুলি থেকে। সব মিলিয়ে প্রায় 70 জন ও লোক। পুরুষ মাত্র 10 জনেক। ভরসরে আসবার সঙ্গে সঙ্গে গান গাইতে গাইতে দোকান গলায় ঝুলিয়ে পানওয়ালার পৌঁছায়। টিকিটিয়া তামুকো গান। ধান কাটানির অবস্থায় গাঙ্গুলোয়ও এরা ঘুরে বেড়ায়। বিড়ি, খৈনি, তামাক, পান, দুপুরি, সাবান, আরও কত জিনিস বেচতে। এছাড়া অন্য পেশাও আছে ওদের। এক ধান কাটানি মেয়েদের মধ্যে পানওয়ালার গান গেয়ে লোক জমিয়ে তারপর সওদা বেচে। কিন্তু তাতমারা এই তো সবে এসেছে, ধান কাটা আরম্ভ করবে, তবে না তাই দিয়ে জিনিস কিনবে। অবকিশ মইয়া ধীরজা ধরে নি গে বেটি, নহি উপজল ছেই পটুয়া ধানো, কিরঙ্গ কে করব বিহাদামো, অবকি সইমিয়া ধীরজা ধরে নি গে বেটি। এবারটা ধৈর্য ধরে থাক মেয়ে, পাট ধান জন্মায়নি, কেমন করে বিয়ের খরচ করব। তাতমা মেয়েরা সকলে পানওয়ালাকে ঘিরে বসে। এমন গান সে গাইতে পারে, তার সঙ্গে কি আলাপ জমাতে দেরি লাগে? কিছুক্ষণের মধ্যেই এই ধানের রাজ্যের সব খবর পানওয়ালা তাদের জানিয়ে দেয়। ভরসরের বাসিন্দা ধান কাটেনি লোকেরা নাকি সব চলে গিয়েছে এবার শ্রীপুরে কাজ করতে। 2-1টা ডালার বেগুন কেবল ভরসরে আছে। কখনো এদিক থেকে গড়িয়ে ওদিকে যায় সেইগুলি, কখনো ওদিক থেকে গড়িয়ে এদিকে আসে।
এবার ধান রোপার সময় শ্রীপুরে বাবুরা প্রত্যেক মজুরিনীকে জলপানের সঙ্গে হয় লঙ্কা না হয় পেঁয়াজি দিত। তাই নিয়ে ভৎসর, কৌমু আর সোনাদ্বীপের বড় গেরস্তরা মিটিং করে কত বোঝায় শ্রীপুরের বাবুকে পেঁয়াজ লঙ্কা বন্ধ করার জন্য। পরের লোকেরা তোমার দোষ দেবে, গেরস্তরা মরে যাবে এতে, যা চলে আসছে তার বিরুদ্ধে যেও না। তা ওদের তো চেনো না, পেঁয়াজ লঙ্কা দেবার রেওয়াজ হয়ে যাবে। একবার যে গাছে বসে সেই গাছ খরচের খাতায় লিখে রেখা দাও। কিন্তু শ্রীপুরের বাবুরা হিম্মতওয়ালা লোক, মরদের কথা আর হাতির দাঁত, টস থেকে মহাসভার জো নেই সেখানে। সেই শ্রীপুরের বাবুরা সেখানে কাজ করত। আরও কত খবর বিরজু পানওয়ালা শোনায়, গুদরের মা বলে। তাই বলি, এই জন্যই ভরসরের বাবুলাল চাপরাশির কথা রেখেছে, শুনলে তো? তাই নিয়ে দুঃখীয়ার মার ঠেকারে মাটিতে পা পড়ে না। সব তাতমানিরাই নীরব সমর্থন আছে এই কথায়। বিরজু পানওয়ালা লোক চেনে, মতগিন্নিকে দিয়েই তার কাজ হবে। ধান খেতে রামিয়ার দর্শন লাভ। অদ্ভুত এই ধান কাটুনির রাজ্য। নতুন পেয়ালা আর পচা পাকের গন্ধ ভরা দহের ধার রোজ রাতে কুয়াশায় ঢেকে যায় আগুনের ঘুরের ক্ষীর আলোয়। কারণ মুখ চেনার উপায় নেই, অথচ কাটা ধানের পাহাড়ের ওপর তাদের ছায়া নড়ে। সোনার পাহাড়গুলো প্রকাণ্ড প্রকাণ্ড কালো হাতির মতো দেখতে লাগে। ধান খেকো হাঁসগুলোর ডাক হঠাৎ ছোট ছেলের কান্না বলে ভুল হয়। খড়ের গাদার মধ্যে সর্বাঙ্গ ঢুকিয়ে রাতে ঘুমোতে হয়। জলের মধ্যে দিয়ে পানডুব্বি ভূত রাত দুপুরে ছপছপ করে চলে বেড়ায়, সে শব্দে ঘুম ভেঙে যায়। দহের ওপর রক্ষস ভূত আলো জ্বালিয়ে হাতছানি দেয়। এখানে ও তো পরের মুহূর্তে ওই সাঁওতাল টুলির ধারে চলে গিয়েছে। ঘুরের ধারে গল্প জমে ওঠে। সব তাতমা অভিজ্ঞতা এই একই রকম। রাতে যখন সে মাঠে গিয়েছিল তখন তাকে একটা মেয়ের ইশারা করে সঙ্গে যেতে বলে। দেখে বোঝা গিয়েছে যে মেয়েরা সাকরেল। তার ডাকে সাড়া না দেওয়ায় সে ওই পূর্বে শিমুল গাছটায় উঠে গেল। সকলের গা ছমছম করে। একে এক বিচিত্র পরিবেশ আবেদন, তার উপরে মহত নায়েবদের নাগালের বাইরে জায়গা এটা। ধান কাটানির দল তাই এখানে এসে হাঁপ ছেড়ে বাঁচে। অন্যবার দলের গিন্নিপনা করত রতিয়া ছড়িদারের স্ত্রী। এইবার মহত গিন্নি এসে পড়ায় পদমর্যাদা দাবিতে তিনিই ধান কাটানির গায়ে সর্বেসর্বা হয়ে যান। বাইরের লোকের সঙ্গে দলের তরফ থেকে কথাবার্তা চালায় রতিয়া ছড়িদার। এই এক মাসের শিবিরে রীতিনীতি আচার ব্যবহার সবই তাতমাটুলি থেকে ভিন্ন। সামাজিক বাধা নিষেধ এখানে শিথিল। জাতপাতের বিচার কম। যে বেশি ধান কাটতে পারে সবাই তাকে হিংসা করে। যে মেয়ের যৌবন আছে তার রোজগারের অভাব নেই। যে পুরুষ বয়স আছে মেয়েদের কাছে তার কদর আছে। এখানে তার 7 খুন মাপ। কোনো সংস্কারের বেলায় থাকলে কি এত লোক থাকতে গুদুরের মার আলাপ হয় মুঙ্গের তারাপুর দলের রামিয়ার মায়ের সঙ্গে? বেশ সুশ্রী চেহারা রামিয়ার, ভালো নাম রাম পিয়ারি। তাদের লোকের কাছ থেকে তাতমাটুলির দল প্রথম কানাঘুষো খবর শোনে রামিয়ার মায়ের সম্বন্ধে। সে ছিল ঝাঁঝির বাড়ির দায় কথাটার ওপর অস্বাভাবিক জোর দিয়ে মুখে হাসির ইঙ্গিত এনে তারা বলে, না হলে তাতমানিরা আবার ঝিগিরি করে নাকি? তার স্বামী ছিল পক্ষাঘাতে পঙ্গু, কয়েক বছর আগে মরেছে। গত বছর ঝাঁঝিও মারা গিয়েছে। ধান কাটানির পরিবেশ এমন রসালো খবরও মোড়লগিন্নির মনে উল্লাস জাগায় না। তার ওপর রামিয়া মাইটাও এত ভালো মানুষ, সবসময় কুণ্ঠিত থাকে, একটু দোষী ভাব, অথচ কোনো কথা লুকানোর চেষ্টা নেই। মহতগিন্নির মায়া হয় তার ওপর। অন্য জায়গায় সমাজের লোক সে, তার চালচলন নারী নক্ষত্র দিয়ে তাতমাটুলির লোকের দরকার কি? তারাপুরের দল থাকে এখান থেকে রশি খানেক দূরে। রামিয়া মায়ের উখলিটা থাকে ওইখানে। তাতমারা দলের মধ্যে রোজ রাতে উখলিতে ধান ভানতে রমিয়া মায় আর মতগিন্নিতে কত সুখ দুঃখের কথা হয়। দুজনেরই আইবুড়ো মেয়ে নিয়ে হয়ে যেত সমস্যা। আমার রামিয়ার পা খোড়া না হলে কি হয়? তার বিয়ে নিয়েও মুশকিলে পড়েছি। তুমি তো বই তোমার কপালকে দোষ দিয়েও স্বস্তি পাচ্ছ। আমার তো সেই উপায় নেই, আমার কপাল তো আমি নিজেই পুড়িয়েছি বলে রামিয়া মায় বুঝতে পারে যে ফুলঝুরি আর খোড়া পায়ের কথাটা তোলা উচিত হয়নি। দুজনে একটু অপ্রস্তুত হয়ে যায়। আবার গল্প জমে উঠতে কিছুক্ষণ সময় লাগে। ওই পোড়ার মুখো পানওয়ালাটা এসে রামিয়ার কথা পেরেছিল।
ভরসরের বাবু বোধহয় পাঠিয়েছিল তাকে, দিয়েছে তার থোতা মুখ ভোতা করে। তারই জবাবে দাঁত বের করে বলে, কি সব কেচ্ছাই জানি তো, তোমার মেয়ের বেলায় এত সতীপনা কেন হারামজাদা? ধোদলের বিচির মতো তার দাঁতগুলো ইচ্ছে করে এক থাবড়া ভেঙে দিই। মহতগিনীর কাছে বীরজু পানওয়ালা স্বভাব অজ্ঞাত নয়। ওই দালালটার কাছ থেকে সে প্রায় 2 টাকা জিনিস মাংনা পেয়েছে। অন্য বছর এই রোজগারটা করতো ছড়িদারের বউ। ওই তো রবিয়ার বউ আর হরিয়ার বউ চলেছে দহের দিকে এত রাত্রে। রামিয়ার মাটা আবার বুঝতে পারলো নাকি? বোঝে নিশ্চয়ই সব। খড়ের গাদা থেকে রামিয়া আর ফুলঝরিয়া হাসির স্বর ভেসে আসে 2 মায়ের কানে। একেবারে হেসে ফেটে পড়ছে 2 সখীতে। যাক, ফুলঝরিয়া তাহলে হাসতে জানে। শুনে ফেলেনি তো ওরা আমাদের কথা? না, এতক্ষণ উখলি সমাট এর শব্দে নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছিলাম না, আর ওরা শুনবে? ফুলঝরিয়ার বেশ লাগে রামিয়াকে। কি পরিষ্কার ঝরিষ্কার থাকে রামিয়াটা, কাপড় চোপড় দুখিয়ার মার চাইতেও সাফ সুরত। প্রত্যেক সপ্তাহে ওরা বীরজু পানওয়ালার কাছ থেকে আধকাটা ধানের চাপড়া কাঁচা সাবান কেনে। ফুলঝরিয়া এর দেখা দেখি সাবান কেনার কথা তুললে তার মা তাড়া দিয়ে ওঠে, রামিয়ার কাছ থেকে এইসব এই কিরিস্তানি শেখা হচ্ছে? তুই কি নাচ বলি নাকি যে হপ্তাহে হপ্তাহে পরিষ্কার করতে হবে? কত ধান রোজ ক্ষেত থেকে খুঁটে তুলিস, সেইটা আগে হিসাব করিস, তারপর সাবান কেনার কথা ভাবিস। একটানা বসে ধান কাটবার তো মুরদ নেই। কাটবার সময় সিপাহীর নজর এড়িয়ে 2-4টে করে ধানের গোছা তোর জন্য আমরা ছেড়ে দিই, তাই কুড়িয়ে তো চলে তোর পেট। আবার কাপড়ে সাবান দেবার শখ, কেউ ফিরেও তাকাবে না তোর দিকে যতই কাপড়ে সাবান দিস না কেন। ফুলঝরিয়া সকলের কথাতেই তার আর অঙ্গহীনতার প্রতি ইঙ্গিত আভাস পায়। তার মা শুধু তাকে ছেড়ে কথা বলে না, তার চোখের পাতা ভিজে ওঠে। কিন্তু এই জলকাদায় হিমকুয়াশার দেশে কারো চোখের পাতা ভিজল কি না তা দেখবার সময় নেই তাতমাদের। তবু বেশ লাগে তার রামিয়াকে। চোখে মুখে কথা রামিয়াটার। কথা বলবার সময় হেসে ফেটে পড়ে। গান ছড়া সরস গল্প তার জিভের ডগায়। দুনিয়ার কারো তোয়াক্কা রাখে না, একটু ভয় ডর নেই তার মনে, সব ভালো। তবু ফুলঝরিয়া মনে হয় রামে একটু যেন গায়ে পড়া ভাব। ধান কাটানির গায়ে ওই জিনিস চলে, কিন্তু নিজের গায়ে এ জিনিস চলবার নয়। হয়তো বা পশ্চিম এর গায়ে শিক্ষা দীক্ষা এইরকম। কত দূরে তারাপুরে তার বাড়ি, মুঙ্গের জেলায়। এত দূরে লোকের সঙ্গে আর আগে ফুলঝরিয়ার কথা বলার সুযোগ হয়নি। ওদের দেশের ভাষার টান আবার এমন যে শুনলে হাসি আসে। কি রসিয়া যে সে অন্যের নকল করতে পারে। মালিকের সিপাহী রামনেওয়ারা সিং লম্বা জটা চুলকাতে কেমন করে চোখ ইশারা করে, তারই নকল করছিল রাম সিং। এখন একেবারে হাসতে নখ ও দম হয়ে যেতে হয়। সেও হাসির স্বরেই দিয়ে পৌঁছেছে মায়েদের কানে। ওরে ওরা মিয়া, আজ কি আর বাড়ি যেতে হবে না? বাড়িই বটে বলে রামিয়া বিদ্রুপ করে। আর চাচি ও এখানে থাকুক না। না 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 ফুলঝরিয়া, তা কি হয়? রামিয়ার মা কারোর ওপর ভরসা পায় না। কাল রাতে আবার এসো। যাবার সময় মোড়ল গিন্নি বলে দেন। খড়ের গাদার মধ্যে গা ঢুকিয়ে শুয়ে ফুলঝরিয়া আকাশ পাতাল ভাবে। বড় একা একা লাগে তার। এক লোকের মধ্যে ঢোড়াই কি যে মাটি কাটার কাজ পেয়েছে। ধান কাটে নিতে এলে বাবু সাহেবের ইজ্জতে চোট লাগতো, নিজের গোতেই গেলেন। যাক, ভালোই হয়েছে না এসে। যায় একগুয়ে, হয়তো শাকরেল ডাকলেও তার সঙ্গে সঙ্গে শিমুল গাছের দিকে চলে যেত। এ কিসের শব্দ? কুকুর টুকুর আঁচড়াচ্ছে নাকি গড়ের গাদা? চমকে উঠেছে ফুলঝরিয়া। না, হরিয়ার বউ পা টিপে টিপে এসে খড়ের গাদার মধ্যে ঢুকছে তাই বলো। রামিয়ার মাতার দেহান্ত। সেদিন রাতে মহতগিনীকে ঘিরেও জাতমাতুলির দল জটলা করছে। আজ কদিন হলো রামিয়ার মা এখান থেকে চলে গিয়েছে 1.5 ক্রোশ দূরে ক্রমে গ্রামে, সেখানকার রাজপুতদের কামাতের ধান কাটতে। তা না হলে রাত্রিরে মহতগিন্নিকে কি আর পাওয়া যেত দলের মধ্যে? যাবার সময় রামিয়ার মা মহতগিন্নির হাত ধরে কাঁদতে কাঁদতে বলে গিয়েছিল, এ কটা দিন আর তোমাকে যেতাম না বইন, কিন্তু রামনেওয়ারা সিং আর বীরজু পানওয়ালার জীবন অতিষ্ঠ করে তুলেছে। এখানে থাকলে মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। কৌমে এ রাজপুতরা আর যাই হোক এদিকে দিয়ে লোক ভালো শুনেছি। এ কথার পর মহতগিন্নির আর রামি আর মাকে বারণ করতে ভরসা পায়নি। ধান কাটনি শেষ হলে 2 দিন পরে তো ছাড়াছাড়ি হতোই। হাটের দিন দেখা করো বইন। তারপর রামি আর চিপুকে হাত দিয়ে বলেন, মন খারাপ করো না আমার ফুলঝরিয়া। তার পরদিন থেকে মহতগিন্নি রোজ রাতে দাতমাটুলি সকলকে নিয়ে আসর জমিয়ে বসেন। গল্প জমে উঠেছে
কেমইয়ের ওইদিকে নাকি হইজার বিরামি আরম্ভ হয়ে গিয়েছে। যা দেশে লোকের ভয় টয় পেয়েছিল বোধহয় রাতে, ভয় না পেলে কখনো হইজা হয়? সকলে মিলে ঠিক হয় রাত্রে কেউ ভয় পেতে পারে না, ভয় পাওয়া হলেও সকলকে জাগিয়ে আগুনের ঘুরের এর ধারে বসতে হবে। মতগিন্নি রামিয়া মাইয়ার জন্য চিন্তিত হয়ে পড়েন। বেচারির কোথাও গিয়ে স্বস্তি নেই। কেমই গেল, সেখানেও আবার অসুখ আরম্ভ হলো। নতুন একটা ঝগড়া উঠায় এ প্রসঙ্গে তখনকার মতো চাপা পড়ে যায়। একটা মাত্র কুপি জ্বালায় দাঁতমাটুলির দলের লোকেরা। সবাই কুপিটাকে নিয়ে টানাটানি করে, কিন্তু মতগিন্নি ওটাকে দখল করে থাকেন বেশি। একদিন একজনের তেল কিনবার কথা ধানের বদলে। আজ বিরজু পানওয়ালা তেলের দাম পায়নি, আজ ছিল রবি আর বউয়ের পালা। সে সোজা বলে দিয়েছে যে কুপিটা থাকবে মতগিন্নির কাছে, আর তেলের দাম দেবে সে। এইসব ফুটানি মতগিন্নি যেন দাঁতমাটুলিতে ফিরে গিয়ে ছাটে। বড় বার বেড়েছিস রবি আর বউ, কার সঙ্গে কিরকম কথা বলতে হয় জানিস না? মতগিন্নিও বোঝে যে সকলের সহানুভূতি রবি আর বউয়ের দিকে, কাজেই সে আর কথা বাড়াতে দেয় না। আচ্ছা যেতে দাও না ফিরে দাঁতমাটুলিতে, তারপর মজা টের পাওয়াবো। কিছু বলি না সেখানে তাই। আচ্ছা তেলের দাম আমি দিয়ে দেব। বিরজু পানোয়ার হাসতে হাসতে চলে যায়। পরদিন দুপুরে রামিয়া হঠাৎ একা এসে হাজির। তার চোখে দুটো ফোলা ফোলা। আজ আর এসে হেসে ফেটে পড়লো না। কিরে রামিয়া, একা যে, তোর মায়ের খবর কি? রামিয়া হাউ হাউ করে কেঁদে উঠল। তার মায়ের হইজা হয়েছিল, রাতে মরে গিয়েছে। কেমই এর ধান খেতে পড়ে আছে, ওখানকার দলের সকলে পালিয়েছে হইজার ভয়ে। কাটা ধান পর্যন্ত নেয়নি কেউ। মারা যাবার আগে কি তেষ্টা, সারা রাত ঠায় একা। এতক্ষণে কাক শকুনে নিশ্চয়ই ঠুকরেছে। মা বলে গিয়েছিল ফুলঝুরিয়া মার কাছে আসতে। তার কান্নার মধ্যে সব কথা বোঝাও যায় না। তাতমারা এ খবরে বিশেষ হইচই করে না। মরাকে তারা মানুষের একটা অতি সাধারণ মৃত্যু বলে মনে করে। কিন্তু জানোয়ার মরা আর মানুষ মরার তফাৎ কি? কেবল কুকুর মরলে ডমে ফেলবে, গরু মরলে পাড়ার মধ্যে তার ছাল ছাড়াতে পারবে না, আর মানুষ মরলে ভোজ দিতে হবে, এই তফাৎ। তাতমারা দল বিরক্ত হয়ে ওঠে মেয়েটার ওপর। মরার ছোঁয়া কাপড় চোপড় পরে সৃষ্টি ছুঁয়ে একাকার করলে মেয়েটা, যাক না ও মুঙ্গেরে দলে লোকদের কাছে, তা না গুদরের মাই হলো বেশি আপন লোক। ভরসরের বাবুর ছেলে বিরজু পানওয়ালা, রামনেওয়ার সিং সকলের খড়গহস্ত হয়ে ওঠে মেয়েটার ওপর হঠাৎ। এই মেয়েটার দেওয়া রোগের খপ্পরে আবার ধান কাটানির দল ভয়ে না পালায়, তাহলে অর্ধেক ক্ষেতের ধান খেতেই পড়ে থাকবে। এমনি তো কেইমোর এর রাজপুতেরা হয়তো ডিস্ট্রিক্ট বোর্ডে খবর দিয়েছে এতক্ষণ। ডিস্ট্রিক্ট বোর্ডের হইজর ডাক্তার যদি সেই সুই দিতে চায়, তাহলে তো ধান কাটনি দল সব পালাবে। ভরসরে গুরুজিকে পাঠানো হয় ডিস্ট্রিক্ট বোর্ডের অফিসে ঘোড়ার পিঠে। তিনি সেখানে লিখিয়ে দিয়ে আসবেন যে কৈমো যে যারা মরেছে তাদের হয়েছিল ম্যালেরিয়ার জ্বর। ভরসরের বাবু কেমই এ চৌকিদারকে বকশিস করেছে, সে যেন থানায় রিপোর্ট করে যে লোকের জ্বরে মরেছে। এখন ভালোই ধান কাটা ঘরে উঠলে বাঁচা যায়। তারাপুরের দলের লোকেরা রামিয়াকে সঙ্গে রাখতে রাজি নয়। এখনই রামিয়ার মায়ের ওপর কারো সহানুভূতি ছিল না। যতদিন ঝাঁজি বেঁচে ছিল ধরাকে সরা জ্ঞান করেছে। রুগ্ন স্বামীটার মুখ এক ফোঁটা জলও দেয়নি কোনোদিন। তেমনি জল করে মরেছে নিজে। এলি দলের সঙ্গে এখানে, তা মন বসলো না। গেলেন পটের বিবি মেয়ের সঙ্গে করে কৈমু। শেষ পর্যন্ত রামিয়া দাঁতমাটুলির দলের সঙ্গে থেকে যায়। মা বাপ মরা মেয়ে, সমত্ব বয়স, আপনার জনে দূরে ঠেলেছে। মতগিন্নির সমর্থনে রতিয়া ছাড়িদারও মনে বল পায়। সে এই মেয়েটার সম্বন্ধে অনেক কিছু ভেবে রেখেছে। তার রাবিয়া বউকে বলে, তুইও রাখ মেয়েটার তোর সঙ্গে। রাবিয়ার বউটা আবার একটু বোকা গোছে। সে তার সাদামাটার কথায় বলে ফেলে, রাখতে আমার আপত্তি নেই। মেয়েটার মায়ের ক্রিয়াকর্মে তো গুড় বাগনর কিনতে হবে, বামুনকে পয়সা দিতে হবে, সে আমি একা দেবো কোথাও থেকে? মেয়ে বলে, না হয় মাথা মুড়ানোর পয়সাটা লাগবে না, সকলে এক মুঠো ধান দিলেই কাজ হয়ে যায়। কিন্তু কেউ রাজি না। হঠাৎ চিৎকার করে ওঠে রামিয়া। কার সাথে সে মুখের সামনে দাঁড়ায়? মা বাপ মরা বলে আজ হেনস্থা করছো? যদি ক্রিয়া করতাম, এর অভাবে আমার মা সাকরেল পেতনি হয়, তাহলে যেন এই সতী লক্ষ্মীদের দলের সকলের সঙ্গে রাতে দেখা করে। একটা দানা ধান আমি কারোর কাছ থেকে চাই না। পূর্বের ভূতচরের দল কোথাকার, এদের খপ্পরে তার মা তাকে ফেলে দিয়েছে। নরম পানির লোকেরা, এদের কলিজা আসবে কোথা থেকে? এইটুকু সরু দিলেদের সুপরি হলে কেটে দিতে পচা পোকরে ভরসরের বাবুদের, আর সব বাবু ভাইরা দিলের মতোই।
তাদের তবু পয়সা আছে, জামার বোতাম এটা দিল, ঢেকে রাখে। আর এই লরম পানি জানোয়ারগুলোর বোতাম কিনবার পয়সা নেই, মেহনত করবার তাকাত নেই, তাকাত কাজে লাগানোর মগজ নেই। আমি এখানে থাকার সময় রামদানার শীষ দহের আর থেকে কেটে কেটে পুঁতে রেখেছিলাম, তাই দিয়ে আমি মায়ের ক্রিয়াকর্মে খরচ করব। অকথ্য গালি দিতে সে ছিটকে বেরিয়ে যায় দহের দিকে। তাতমাদের ভাষায় অশ্লীলের মধ্যে বাছবিচার নেই। রসিকতা আর রাগের সময় বিভৎস অশ্লীল কথা না বলে তাদের ফিকে ফিকে মনে হয় ভাষাটা। যে ওষুধের ধকনে সে কি আবার একটা ওষুধ? তারাপুরের পাড়াকুদুলি মেয়েটা আজ এহেন তাতমাদের চুপ করিয়ে দিয়েছে। কেবল সে একজন যেন বলে ওঠে, ফটফটিয়ে চলে গেলেন। মদগিন্নি বলেন, চল চল সকলে মেয়েটাকে স্নানটাও তো করাতে হবে। ফুলঝরিয়া সেই আচারের হাড়ি জড়ানো ন্যাকড়াটা আনিস তো, আবার শীতের দিনে মেয়েটা ভিজে কাপড়ে থাকবে। পশ্চিম দিগ্বিজয়ের পর ধানকাটিনীর দলের প্রত্যাবর্তন। ধাঙ্গরদের গ্যাং রাস্তা মেরামত করছে মরগামার পথুলের কাছে। পাটনা থেকে একজন বড় হাকিম এসেছেন সার্কাস বাংলায়, প্রায় লাট সাহেবের মতো বড় হাকিম। ইয়ার টুপির নিচে লাল টকটকে মুখ, সে মুখ থেকে আগুনের ঘুরের মতো ধোঁয়া ছাড়ে, ফন 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 ফন। কথা বলে বাঘের মতো। কনস্টল সাহেব তো তাকে দেখে থর থর থর। সেই সাহেব যাবেন শিকারে রাজদার ভাঙার কুশির ধারে ভোয়া জঙ্গলে বনভরসা মারতে। চেয়ারম্যান সাহেব তো শুনেই শটক দম, তাই তাদের গ্যাংয়ে সকলকে আসতে হয়েছে। এমনই তো কোনো পুছ নেই তাদের। কাজ আটকালে ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে তাদের কথা। এমনি যে রোজ সকালে ওরসিয়র বাবু সারা গ্যাংটাকে তার বাগানে কাজ করান, সেটা এনজিও সাহেবের নজরে পড়বে না। তবে চোখ সোনার চশমা পরা দরকার কি? সময় নেই, অসময় নেই, জোয়ালে জুতলেই হলো। ধোড়ায় সাই দিয়ে বলে, হ্যাঁ বেআই মশাইয়ের বলদ পেয়েছিস, তাতে যত পারিস জুতে নে। তার মনটা খারাপ হয়েছে যখন ওকে ওরসিয়র বাবু আজ মহরমের দিনও তাদের পালকিতে কাজ করতে বলেছেন। তারা ফুদি সিংয়ের মহরমের দলের লোক, দল ভারী করতে না পারলে অজির মুন্সির দলের কাছে মাথা নিচু হয়ে যাবে। এখনো মহরমে ঢাকের শব্দ কানে আসছে না। ওরসিয়র বাবুর ওপর রাগে তার গা জ্বালা করছে। আজ ফুদি সিংয়ের সঙ্গে দেখা হলে সে বলবে, তাতমারা চিরকাল একই রকম থেকে গেল। লাঠি গোতকা তোরা কোনো কালেই খেলিস না, আর সেজন্য তোদের ডাকিও না। খালি একটু সঙ্গে সঙ্গে থেকে সারা শহর ঘুরবি, বাবুভাইদের কাছ থেকে বকশিস আদায় করবার জন্য। দিনের বেলাতে যত শেষ করতে পারা যায় ততই ভালো, না হলে ওই বকশিসের পাওয়া পয়সা থেকেই রাতের মশালের তেলের খরচ দিতে হবে। 1 ঘন্টা কলালিতেও তো যাবি সবাই। কলালি আবার রাত 9টায় বন্ধ হয়ে যায়, কিন্তু সন্ধ্যার আগে কি আর এই রাস্তার কাজ থেকে ছুটি হবে? শালা ধান বোঝায় গরুর গাড়ি আর কামাই নাই। এ রাস্তা মেরামত কিসের জন্য? একটা জিরানিয়া হাটের দিন গেলেই তো আবার সেই এই যে কোদাল মেরে মেরে এনে মাটি ফেলেছি, এই শীতের দিনেও গা দিয়ে ঘাম ঝরছে। নবাবপুত্তর গরওয়ানরা বলদের লেজ মুড়তে মুড়তে হালালা করে একদিকে সাফ করে দিয়ে যাবে। চেয়ারম্যান সাহেবের এত তাকাত, আর এই গরুর গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার বন্ধ করতে পারে না। এই বোকাগুলোর কথায় ঢোড়াই মনে মনে হাসে। আরে এইটুকু বুঝিস না, রাস্তা খারাপ না হলে তোদের রোজগার চলবে কি করে? আর এই গাড়িতেই তো ধান আসে জিরানিয়ার বাজারে। ধান না এলে খেতিস কি? সত্যিই ঢাঙরগুলো বোকা। তবে একথা ঠিক যে চেয়ারম্যান সাহেব আর কনস্টল সাহেব ইচ্ছে করলে দতমা ঢাঙরদের অনেক কিছু ভালো করতে পারে। এই তো ধান চাল এত সস্তা করে দিয়েছে, এর সঙ্গে যদি বাবু ভাইদের ওপর হুকুম করে দিত তাতমাদের রোজ ঘরামির কাজ দিতে, তাহলেই হতো বেশ। কিন্তু রামজির মর্জি ছাড়া তো কিছু হওয়ার উপায় নেই। কখনো না কখন গরিবদের কথা তার মনে পড়বেই। বহুর গরিব নেবাজু, সরল সবল সাহিব রঘুরাজু, তিনি ছাড়া আর গরিবকে দেখার কে আছে? এই বহলমান পাক্কির ওপরে দিয়ে চালাচ্ছিস যে বড়, দিনের বেলা ঘুমোচ্ছে ছচুন্দর কোথাকার। গ্যাংয়ের লোকে চেঁচামেচি ঢোড়াইয়ের নজরে গিয়ে পড়ে ওই গাড়ির দিকে। গাড়ি বোঝে ধানের বস্তার ওপরে যে মেয়েটি বসে আছে, সে বস্তাগুলোর ওপর হামাগুড়ি দিয়ে এসে গাড়োয়ানকে ধাক্কা দেয়। এই উঠো না, সেই শিশিয়া থেকে শুয়েছে তো কার পাঁচড়ার ওপরে মুখে ডলেছি। তোমার নামবার জায়গায় এসে পড়ে থাকে তো নেমে পড়ো না। না, আর এক রশি আগে নামবো, এখানে না।
কে মেয়েটা? সবাই তাকিয়ে দেখে মহাতোর মেয়ে ফুলঝড়িয়া একটু অপ্রস্তুতের হাসি হাসে। সবাই তার খোঁড়া পায়ের কথা ভাবছে না তো? ঢোড়াই বলে, কি ধান কাটেনি থেকে নাকি? কত ধান হলো আর সকলে কোথায়? এই তারা এতক্ষণে চিতরিয়া পীরে হবে, গোসাই ডুববার আগেই এসে পড়বে। ফুলঝড়িয়া ধানের বস্তার আড়ালে তার পায়ের দিকটা সরিয়ে নেয়, গায়ের কাপড় সামলায়, অন্যদিকে তাকাতে চেষ্টা করে। ডোরাইয়ের সম্মুখে এলে তার কেমন যেন সব ভুলিয়ে যায়। ডোরাইয়ের মায়া হয় মেয়েটাকে দেখে, হেসে বলে, যাক, খুব পৌঁছেছ মহরমের মেলার আগে, কালই দুলদুল ঘোড়া বেরোবে। কৃতার্থ হয়ে যায় ফুলঝড়িয়া। ঢোড়াইদের ফেলা মাটির ওপর দিয়ে গভীর রেখা একে গাড়ির চাকা এগিয়ে যায় তাতমাটুলির দিকে। গাড়োয়ানটা আপন মনে বকতে যায়, আর কদিন পরে গেরস্তা সত্যিই আনবে না ধান হাটে, গাড়িতে আনার মজুরি পোষায় না, কিনবার লোক নেই। গত হাটের দিনও এই ধান ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম, এমন হলে তো নিলামে বিকিয়ে যাবে জমি। না রামজি আছেন? ফুলঝড়িয়া গাড়োয়ানকে সান্ত্বনা দেয়। আবার মাটি ফেলার কাজ আরম্ভ হয়। গোসাই ডোবার আগে ঢোড়াইদের আর ছুটি নেই, না হলে আবার কাল দুলদুল ঘোড়ার মেলায় দিনও কাজ করতে হবে। আজ দক্ষিণ দিকে থেকে তারা এগোবে বাড়ির দিকে। ফুটতিছে ভাইয়া, গোসাই ডুববার আর বেশি দেরি নেই। দূরে দেখা যায় একদল লোক এদিকেই আসছে, তাদের কোলাহলের স্বর শোনা যাচ্ছে। মহরমের দল নাকি? না, ঝান্ডা কই? মাথায় কাঁধে জিনিসপত্রের বোঝা। তাই বলো ঢোড়াই, তোর টোলার ধান কাটানির দল ফিরছে পশ্চিম পথে করে। রাতিয়া ছড়িদার আবার মাথায় পাগড়ি বেঁধেছেন। ঢাঙরের দল নিবিষ্ট মনে রাস্তায় কাজ করবার ভাব দেখায়, যেন ধান কাটানির দলকে দেখতেই পায়নি। ঢোড়াই হেসে তাদের সম্বর্ধনা জানায়। মতগিন্নির মুখে একগাল হাসিনি তার দিকে এগিয়ে আসেন। ফুলঝড়িয়ার সঙ্গে দেখা হয়নি খানিক আগে? পাড়ার খবর ভালো তো? আর আমাদের বুড়োর খবর? বাড়িতে এসো, নতুন ধানের চিড়ে খাওয়াবো। যাবার সময় মহতগিন্নিকে তাকে বলে যান যে যেন ঠিক আসে, অনেক দিনের জমানো কথা আছে বাচ্চার সঙ্গে। সব তৎমা মেয়ে ঢোড়াইয়ের সঙ্গে একটা না একটা রসিক কথা বলবার চেষ্টা করে। এতদিন পরে পাড়ার ছেলের সঙ্গে প্রথম দেখা, ধান কাটনির হাওয়ায় রেশ এখনো লেগে রয়েছে তাদের মনে। ঢোড়াই হেসে বলে, এখন বাড়ি গিয়ে কারোর দেখা পাবে না, সব গিয়েছে ফুদি সিংয়ের মহরমের দলে। রবিয়ার বউয়ের পাশে ফর্সা শাড়ি পরা মেয়েটাও খিলখিল করে হেসে ওঠে তৎমানিদের রসিকতায়। এই তাহলে ঢোড়াই, যার গল্প রমিয়া ফুলঝড়ির কাছে শুনেছে। মেয়েটিকে অচেনা অচেনা লাগে ঢোড়াইয়ের। পাড়ার তো নয়, অন্য কোথাও দেখেছে বলেও মনে পড়ে না। ছিপছিপে গরম, বেশ ছিমছাম, দুখিয়ার মার চাইতেও গড়গামার মেয়েটে নাকি? হয়তো ঝিরানিয়ার বাজারে যাচ্ছে, না ওই তো এদিকে এদের সঙ্গে তৎমাটুলির দিকে চললো। ইনারসন এর পরীর মতো দেখতে, কাঁচা কঞ্চির মতো লচক মেয়েটার দেখে হঠাৎ ঢোড়াইয়ের মনে পড়ে যায় সামুয়েল সাহেবের হাওয়া গাড়ির সম্মুখে একটা চাঁদের মূরতের কথা। ঠিক সেই মেয়েটার মতো দেখতে এই নতুন মেয়েটাকে, একেবারে উড়ে যেতে চাইছে যেন সেই রকম। দুটো ধনেশ পাখি সম্মুখে বটগাছের কোটরে এসে ঢোকে, ডানা ফটফট করতে করতে। দুটো বাদুর লুইস সাহেবের পেয়ারা আর নারকুলি কুলের বাগানের দিকে উড়ে চলে যায়। তাতমাটুলি ঢাঙরতুলির আকাশ, দূরে জিরানিয়া শহরে গাছপালা সব রঙিন হয়ে উঠেছে। গোসাই ডুবেছেন। ভোভো জিরানিয়া কুরসেলা লাইনের সাজের লৌরি ছাড়লো। রাস্তা খারাপ করা জম এই লৌরিগুলো। ওরসিয়র বাবুর নানি মরে, আর যদি ও আমাদের কাজে তদারক করতে আসে, এরপরে 1, 2, 3 কাম খতম, পয়সা হজম। চলো চলো ঘর। দুলদুল ঘোড়ার উৎসবে রমিয়ার যোগদান। নতুন মেয়েটা তাতমাতুলিতে আসবার সঙ্গে সঙ্গে পাড়ায় সাড়া পড়ে যায় ছেলেদের মধ্যে। আজব আজব পশ্চিমের খবর শোনায়, পুরুষের নরম পানির লোকদের সম্বন্ধে নাক সিটকে কথা বলে। ছেলেরা নিজেদের মধ্যে বলাবলি করে, থাক না আর কিছুদিন, তারপর লরম কি করা বুঝবি। তাতমাটুলির ছেলেরা মহরমের দলে লাঠি খেলে শোনে। রামিয়ার চোখ কপালে তুলে বলে, এখানেও পুরুষেরা হিঁদুরা ওই গোর্খদের পড়বে লাঠি খেলে নাকি? আমাদের পশ্চিমে তোর 4 সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে। কি বন্ধ হয়েছে? লাঠি খেলা? হ্যাঁ, হিঁদুর লাঠি খেলা মহরমে। সত্যি তাতমার এই খবর কখনো শোনেনি এর আগে।
ফুদি সিংয়ের দল লাঠি খেলা বন্ধ করবে এ কথা তারা ভাবতেও পারে না। অদ্ভুত ওই পশ্চিমের লোকগুলো কি করে কি ভাবে কিছুই বোঝা যায় না। তবে কপিল রাজা জামাইয়ের মতো বদলোককে ঠান্ডা করতে হলে এই সব একটা কিছু করতে হয়। রবি আর বউ একটু ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করে, তোমাদের দেশে কি দুলদুল ঘোড়ার মেলাতেও যাওয়ার বারণ নাকি? যাক, তবু নিশ্চিন্তি যে তোমাদের দেশে দুলদুল ঘোড়ার মেলা হয় না মহরমের পরদিন। দুলদুল ঘোড়া কি জানো না? আর এই পশ্চিমে এত বড়ায়। অন্তত এই একটা বিষয় তাতমানিরা রামিয়াকে হারিয়ে দিয়েছে, কিন্তু আজ আর নষ্ট করার মতো সময় নেই তাদের। আজ মেলায় যাওয়ার দিন, আজ তাতমানিদের স্নান করতে হবে, কাপড় শোকাতে হবে। এই একরত্তি মেয়েটার সঙ্গে ভেজর ভেজর করে বকলে তাদের দিন চলবে না। নরকটিয়াবাগে নবাব সাহেবদের পরিবার কবরগা ইমামবাড়া থেকে বেরিয়ে দুলদুল ঘোড়ার মিছিল আসে এই কবরগা পর্যন্ত। এই গোরস্থানের বাইরে পথের ওপর বসে মেলা, আর কবরগার ভেতরে বসবার জায়গা করা হয় সাহেব আর হাকিম হুকুমদের। ভো ভো ধুলো উড়িয়ে লাল রঙের হাওয়াগাড়ি গোরস্থানের পাশে এসে থামে। ঢোড়াইরা সকলে সেই দিকে তাকিয়ে দেখে। সামুয়েলের সাহেব সিগারেট খেতে খেতে কবর গাঁয়ের ভেতরে গিয়ে ঢোকেন। সাহেবের আরদালির পোশাক পরে সামুয়েলও এসেছে সঙ্গে। হাওয়া গাড়িতে ধুলো আর ধোয়ার মধ্যে দিয়েও হাওয়া গাড়ির সম্মুখের ডানওয়ালা চাঁদির মেয়েটিকে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঢোড়াইয়ের দৃষ্টি গিয়ে পড়ে তাতমাটুলি মেয়েদের ওপর। নতুন পশ্চিমা মেয়েটাকে খোড়া ফুলঝরিয়া কি যেন বোঝাচ্ছে এই হাওয়া গাড়ির দিকে আঙুল দেখিয়ে। বোধহয় সামুয়েলের কথা এক নজরে বোঝা যায় যে মেয়েটা অন্য সব তৎমা মেয়েদের থেকে আলাদা ধরনের। একমাত্র তারই কাপড় হরসিংহের ফুল দিয়ে তাজা রঙে রাঙানো। মেলার এত লোকজনের মধ্যে নজর গিয়ে পড়ে তারই ওপর। হাওয়া গাড়ির মধ্যে বসে আছে সাহেবের ড্রাইভার, সাহেবের কুকুর আর সামুয়েল আরদালি না ছাই। এতক্ষণে সামুয়েল নিশ্চিন্তি হয়ে বসে সিগারেট ধরবার আর লোকজন ভালো করে দেখবার অবকাশ পায়। পথের পূবে রেললাইনের দিকে দাঁড়িয়েছে তাতমা তুলির দল, আর পশ্চিমে তেঁতুল গাছের তলাটায় দাঁড়িয়েছে ঢাঙুর তুলির দল। মেলাতেও তারা দু দল আর জায়গা দাঁড়াবেও না, কিন্তু নিজের পাড়ার সকলে একসঙ্গে দল বেঁধে থাকে। কত রকমের লোক আসে মেলায়। এই ভিড়ের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কাণ্ড বলা তো যায় না। এরকম গোলমাল বহুবার হয়েছে। এত সাবধানতা সত্ত্বেও তার উপর ফিরবার সময় রাত হয়ে যায়। প্রতিবারেরই এক আধটি মেয়ের দল ছিটকে পরে একটু রাত করে বাড়ি ফেরে। বলে, দুলদুল ঘোরা যাওয়ার সময় ভিড়ের চাপে আলাদা হয়ে গিয়েছিলাম। মাতব্বরেরা বোঝে, বাড়ির লোকেরা দরকার বুঝলে প্রহারও দেয়। ধোড়ায় শালা ঢাঙরটুলি দলের মধ্যে বসেছে দেখেছো? শনিচড়ার বউটা আবার দেখেছি পায়ে 3 গাছা করে সিলবরের পৈরি পড়েছে। আবার এদিকে তাকানো হচ্ছে। বুদ্ধি তো ঘটে খুব। ঝমর ঝমর শব্দ করে হাঁটবার সময়। যাক, তাকে দুঃখ নেই সামুয়েলের। আজ তাকে ফিরতে হবে সাহেবের গাড়িতে, কোনো উপায় নেই। ঢোলাইটা আবার ওইদিকে হাঁ করে কি দেখছে? দাঁত উঁচু মদগিন্নিও এখানে দেখেছি জমিয়ে বসেছে। তেল পড়েছে আজ মাথায়। তার খোড়া মেয়েটাও দেখছি ভাল্লুকের মতো বসেছে। ওর পাশে হলদে কাপড় পরে কে ওটা? একেবারে হেসে গড়িয়ে পড়ছে। খাসা মেয়েটা, বাই গড বলছি, বেশ নিকনিম দেখতে। সিনুর আছে নাকি কপালে? এত দূর থেকে দেখাও যায়। সামুয়েলের মনটা অস্থির হয়ে ওঠে। এক টানে সিগারেটটা গোড়া পর্যন্ত জ্বালিয়ে সেটাকে ফেলে দেয়। তারপর তার কৌতূহল চাপতে না পেরে এগিয়ে যায় ঢোড়াইয়ের কাছে। হারে ঢোড়াই, তুই এদিকে বসেছিস যে বড় কেন? ওইদিকে কি কারোর বাপের কেনা নাকি? অন্য সময় হলে এ কথা নিয়ে বেঁচে যেত কুরুক্ষেত্র। তাতমার বাচ্চা বাপ তুলে কথা বলবে, কিন্তু এখন সময়ের মনের ভাব সেরকম নয়। সে চায় ঢোড়াইয়ের সঙ্গে গল্প জমাতে। ঢোড়াইকে সিগারেট বের করে দিয়ে দিতে সে এবার মেলা জমেনি সেরকম। লোকের হাতে পয়সা নেই, তাই মেলা জমবে কি করে? ঢোড়াইও অন্যমনস্কভাবে সায় দেয় সামুয়ের কথায়। পথের দুধারে দুটো ছোকরা বউকা বাউয়াকে দহি বড়া ঠোঙা দেখিয়ে ঠাট্টা করছে। আর একটু বেশি বাড়াবাড়ি করলে ঢোড়াইকে উঠতে হবে ফাজিল ছোড়া দুটোকে ঠান্ডা করতে। ওটা কে রে ঢোড়াই? ওই হলুদ রঙের শাড়ি পরে ঢলে পড়ছে খোড়া মেয়েটার গায়ে। ওকে রবি আর বউ এনেছে ধান কাটনি থেকে। বড় ফুরুত ফুরুত করছে রে মেয়েটা। রবি আর বউয়ের আবার কে হয়? এখানে থাকবে নাকি এখন ওই পাতলি কোমরওয়ালি ছুরিটা? ঢোড়াই এর সব প্রশ্নের কোনো জবাব দেয় না।
এই খ্রিস্টানটার সঙ্গে ওই নতুন মেয়েটার সম্বন্ধে আলোচনা করতে মন চায় না। এই প্রসঙ্গে চাপা দেওয়ার জন্য সে বলে, এইবার এসে পড়লো দুলদুল ঘোড়া। ঢাকের শব্দ শুনতে পাচ্ছিস না? হলদে শাড়ি পরা মেয়েটার পাশ দিয়ে সামুয়ের শীত দিতে দিতে গটগট করে তাতমাদের দলের ভিড়ের মধ্যে ঢোকে। রামিয়ার হাসি থেমে যায়। ফুলঝুরিয়া ফিসফিস করে সাহেবের মতো রঙের সামুয়েরের পরিচয় দিতে দেয়। সাহেবদের বাড়ি কাজ করে, ঢের আমদানির নৌকরি। সাহেব অনেক টাকা দিয়ে যাচ্ছে ওকে এখান থেকে যাওয়ার সময়। দুলদুল ঘোড়ার মিছিল এসে পড়েছে। মেলার ছত্রভঙ্গ ভিড় জমে চাপ বেঁধে যায় মুহূর্তের মধ্যে। বুড়ো নবাব সাহেব নিজে বুক চাপড়াতে চাপড়াতে দুলদুল ঘোড়া লাগাম ধরে নিয়ে আসছেন। সাদা রঙের ঘোড়াটা চোখ দুটো ঠুলি দিয়ে ঢাকা, সোনার ঝালার দেওয়ার জিন ঘোড়ার পিঠে, মেহেদি পাতা দিয়ে রাঙানো নবাব সাহেবের দাড়ি, মখমলে ঢাকা আস্তাবলে বন্ধ করে রাখা হয় দুলদুল ঘোড়াটাকে সারা বছর। হাসান হোসান লাঠি আর বুক চাপড়ানোর শব্দে দম বন্ধ হয়ে আসে। ধুলো চারিদিকে অন্ধকার হয়ে আসে। হায় রে হায়, জুলুস ঢুকছে কবরাগার মাঠে কারবালা করতে। মেলা শুদ্ধ লোক ভেঙে পড়ে কবরাগার মাঠে দেওয়ালে চারিদিকে। ফুলঝুরিয়া নিজের জায়গা থেকে নড়তে পারেনি। রামিয়া একটা কথা বারবার মনে হয়। ফুলঝুরিয়া বলেছিল যে দুলদুল ঘোড়াটা সারা বছর মখমলের ওপরে থাকে। মখমলটা নোংরা হয় না। ভিড়ের চাপে আর কৌতূহলের অতি সহ্যে সে কখনো ফুলঝুরিয়াকে ফেলে এগিয়ে এসেছে বুঝতেও পারে না। টের পায় যখন দহি বড়াওয়ালা গালাগালি দিয়ে ওঠে, তার ঝুড়ির ওপর দিয়ে মারিয়ে চলে গিয়েছে রামিয়া। আরও অনেকে, কি কাণ্ড! দহি বড়াওয়ালা আর তাদের আস্ত রাখবে না। পূবে লোককেও রামিয়া ভয় পায়। তাহলে হাই রে হাই, হঠাৎ দেখে সে সাহেবের মতো রং আরদালিটা কখন যেন গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে। সে রামিয়ার তরফ থেকে ঝগড়া করে দহি বড়ওয়ালাটার সঙ্গে। তার চেহারা আর পোশাক দেখে দহি বড়ওয়ালা আর পালানোর পথ পায় না। হাই রে হাই! ধোড়াইয়ের নাগপাশে বন্ধন। ধোড়াই খুব ভালো লাগে রামিয়াকে। মেয়ে মানুষের ওপর সে আগে ছিল একটু নিস্পৃহ গোছের। নিস্পৃহ কেন, বোধহয় একটু বিরক্তই। কোনো কথাই ঠিক নেই। নোংরা ঝোটাহাটদের বেটা ছেলে দেখলে হেসে ঢলে পড়ে। কিন্তু এ মেয়েটা কেমন যেন অন্যরকম। কথা বলে যেন কত কালের চেনা। মেয়েটার গায়ের তাকতও খুব। বেটা ছেলেদেরও হার মানায়। তাতমাটুলির ঝোরদারদের মতো কমজোর না। সেদিন কুয়ো থেকে জল নিয়ে যাচ্ছিল রামিয়া। 3টে ইয়াব বড় বড় কলসি একসঙ্গে, মাথায় 2টো কাখে একটা, এক ফোঁটা জলও পড়েনি গায়ে। ধরে দেখেছিল পেছনের দিক থেকে। আলবাত পশ্চিমের পানির গুণ। বাঙালি মেয়েদের মতো চুল, জলের কুজোর মতো গলা, কোমরের নিচটা জাতার মতো দেখতে। ভারী ইচ্ছে করে মেয়েটার সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে। আবার একটু ভয় ভয়ও করে ওর সঙ্গে কথা বলার সময়। হাজার হলো পশ্চিমের মেয়ে, ওদের রসম রেওয়াজ আলাদা, সংস্কার ভালো। পুরুষের লোক মুখে স্বীকার না করলেও প্রত্যেকের মনে মনে একথা না মেনে নিয়ে পারে না। রহন সহন ক্রিয়া রকম যা কিছু ভালো সবই তো পশ্চিমের মুল্লুকের জিনিস। পূরবে তো কেবল মিয়াদের কিচিরমিচির বুলি। আর বাঙালিদের আচার ব্যবহারের কথা ছেড়েই দাও, তাদের তো ওসবের বালায়ও নেই। রামিয়া নামটা বেশ হবে না? পশ্চিমের লোক কোথায়? সেই মুঙ্গের জেলা, গঙ্গা কিনার, কারাগোলার চাইতেও পশ্চিমে। আমাদের মেয়েদের নামেরই বা কি ছিরি বুধিনি জিপছি। আর ওদের দেখো না, রামিয়া, রামপিয়ারি। পশ্চিমের মুল্লুকে মেয়েদের নাম যত ভালো, আমাদের জিরানি আর বেটা ছেলেদের নাম পর্যন্ত তত ভালো হয় না। ওদের মরদদের নামের তো কথাই নেই। ওই তো পশ্চিমের অচ্ছেবট সিং ডিস্ট্রিবোর্ডের কলেম মেরামতিতে কাজ করে। ঢোড়াই তার নামের সঙ্গে নিজের নাম মিলিয়ে মনে মনে লজ্জিত হয়। রামিয়া আর ঢোড়াই নাম শুনে নিশ্চয়ই হেসেছে। মেয়ের গড়ন দেখতে চাই, পশ্চিমের মরদ দেখতেও চাই। পশ্চিমের পানি দেখতে চাই, পশ্চিমের আদব কায়দা দেখতে চাই। পশ্চিমের সব ভালো পশ্চিমের। যাদের মুল্লুক যেমন তাদের মুল্লুক তেমন। হাতের 5টা আঙুল কি সমান হয়? মেয়েটা অত হাসি খুশি হলে কি হয়? দেখলেই ধোড়াইয়ের মায়া লাগে। বোধ হয় ও তার মা বাপ নেই বলে তার নিজেরও তো বলতে কেউ ওই একই দশা। মহতগিনের সঙ্গে গল্পে গল্পে বলেই ফেললো ধোড়াই। এই কথাটা ফুলঝুরিয়ার মা কিভাবে নিল বোঝা গেল না। হ্যাঁ, তোরও মা অবশ্যই না থাকার মধ্যে, তবে তোরও বাবা রয়েছে, আমরা রয়েছি। মনে করলে সবই আছে, না মনে করলে কিছুই নেই। কত কি ভাবে আমার বাচ্চা। এই হলো সেই মিল,
সেই যে কথা আর বলে না, তোর বেয়ানের উঠোনের বাবলা গাছ আর আমার বেয়ানের উঠোনের বাবলা গাছ, আমরা দুজন আপনার লোক। তোর এ কথা হলো তাই, এ ফুলঝুরিয়া নতুন ধানের চিড়ে যে রাত কুটলি, তাই চারটি ঝোড়াইকে খাওয়ার না, ঘটির জলটা ছেঁকে দিস তোর কাপড়ের আঁচল দিয়ে, বড় ময়লা হয়েছে জলে। রামিয়া থানের এসেছিল গোসাইকে প্রণাম করতে। গোসাইয়ের মাথার জল ঢালবার পর সে ঢোড়াইকে জিজ্ঞেস করে যে পুরুষের মূল্যকে কি গোসাইয়ের বেদি রোজ লেপতে নেই নাকি? ঢোড়াই অপ্রস্তুত হয়ে যায়, বলে এইসবে দেখাশোনা বাবাই করে। না না, বেদি নিকানোর কাজ বাবার নয়, আমাদের পশ্চিমের পাড়ায় মেয়েরাই গোসাইয়ের বেদি লেপে। সে দেশের কথা হলো আলাদা। ঢোড়াই এই এক কথাতেই পশ্চিমে মুল্লুকে শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেওয়ায় রমিয়ার মনটা খুশি হয়ে ওঠে। ঢোড়াই জানে যে পশ্চিমের লোকের ভালো লাগবে না তাদের তাতমা টুলি, তবু জিজ্ঞাসা করে কেমন লাগছে আমাদের টোলা। আর অন্য কোনো কথা সে চেষ্টা করেও মনে করতে পারে না। মেয়েটি বোধহয় ঢোড়াইয়ের মন রাখবার জন্য বলে, বেশ লাগছে তোমাদের টোলা, বেশ, কোনো মুসলমান নেই, ডোম নেই, মুসহর নেই, কিন্তু জমি বড় বালুবুর্জ, আর কেউ রামায়ণ পড়তে পারে না। অদ্ভুত পশ্চিমে লোকদের ভাববার ধরন। এইসব দিক দিয়ে যে তাদের টোলার বিচার কেউ করতে পারে, এ তাদের মাথায় আসেনি কখনো। তারা চাষবাস করে না, তাই জমি বালুবুর্জ না এঁটেল মাটি এই নিয়ে কখনো মাথা ঘামায়নি। কেবল এইটুকু জানে যে এই বালুবুর্জ জমিতে অল্প খুঁড়লে কুয়োর জল ওঠে, বালিতে কুয়ো বেশি দিন টেকে না। পাক্কিতে তারা যে মাটি ফেলে তা বালি ভরা বলে এক পশলা বৃষ্টিতে ধুয়ে যায়। মেয়েটা মুসলমান, ডোম, মুসর কী সব কথা বলে। জিজ্ঞাসা করে, কেন মুসলমান থাকলে কি হতো? এ গোসাই থানে মুরগি চড়তো আর কি হতো? তাই তো মেয়ে হয়েও রামিয়া বুদ্ধিতে বেশ দর দেখছি। কথা ঠিকই বলেছে। সত্যি, যদি সে রামায়ণ পড়তে পারতো তাহলে রামিয়ার চোখে সে কত বড় হয়ে উঠতে পারতো আজ। পড়তে না পারুক, রামায়ণ সে জানে। এই কথাটা রামিয়াকে জানিয়ে দেবার জন্য বলে, আমাদের কাছে তাতমা তুলেই ভালো লাগে, জলুপয় সরিষ বিকায়, দেখো হু প্রীতি কি রীতি ভলি, জল ও দুধের মতো বিক্রি হয়। যেখানে ভালোবাসা আছে এখানে আছে কুশল। কুশি নদী ছিল কিনা তাই এত বালি। কৌশিকী কি মাই চলে যাচ্ছে পশ্চিমে, ঘোমটা আড়ালে প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে যাচ্ছে, ফেলে রেখে যাচ্ছে এই সব বালুবুর্জ জমি। কৌশিকী মায়ের গল্প তুমি জানো না? খুব বড় গল্প, রবিবারে শুনো মিসিরজির কাছ থেকে। তিনি যখন এই থানে রামায়ণ শোনাতে আসবেন। এই কথার মধ্যে দিয়ে ঢোড়ায় চাকি করে রামিয়াকে শুনিয়ে দিতে চায় সে তাদের টোলাতেও নিয়মিত রামায়ণ পড়া হয়। যতটা বাজে জায়গা তাতমাটুলিকে মনে করছে, যতটা খারাপ জায়গা এটা নয়। মেয়েটি কিন্তু এই সব কথা বিশেষ কান দিল বলে মনে হয় না। তবে ঢোড়াইকে দেখে যা মনে হয়েছে তার চাইতে অনেক চালাক চতুর। তার কাঁধ আর হাতের ঢেউ খেলানো মাংসের দলাগুলো দেখে বোঝা যায় পাথরের মতো শক্ত। ওর রোজগার ভালো হবে না তো কার হবে? এই কথাগুলো থান থেকে ফিরবার পথে রামিয়ার মনে আনাগোনা করে। রেবগুনি ঢোড়াইকে বড়া ভয় দান। ঘুরে ফিরে রামিয়ার কথা মনে পড়ে ঢোড়াইয়ের। অন্য কথা ভাবতেও ভালো লাগে না। রামিয়াকে একবার আপনার করে পাওয়া চাই। সাদি ছাড়া তো তা হতে পারে না। সাদির কথা অমনি বললেই হলো নাকি? মাথার ওপর বাওয়া রয়েছে, মেয়ের দিকে কোনো বেটা ছেলে আছে কাছে কথা বলতে হবে, সমাজ রয়েছে, মাহাতো আর নায়েবদের মজুরি দিতে হবে, টাকা দিতে হবে, ভোজ দিতে হবে। তার ওপর এ তো আর এখানকার জোটহার বিয়ে নয়। পশ্চিমের মেয়ে, নিজেদের পছন্দ অপছন্দ আছে। রামায়ণ পড়তে শেখেনি সে, তাকে কি আর রামিয়ার পছন্দ হবে? পরের দিন যখন রামিয়া সন্ধ্যাবেলায় থানে প্রদীপ দিতে আসে তখনই ঢোড়ায় তাকে এক কোচর গলা কাটা সাহেবের বাড়ির কুল খেতে দিয়েছিল। এরকম কুল পশ্চিমে আছে, বড় সে পশ্চিমের বড়াই করো। রামিয়া একটা খেয়ে বলেছে, ব্যাটা মরে, এমন কুল জীবনে খায়নি, গুড়ের মতো মুখে দিলে মিলিয়ে যায়। আরে ব্যাটা, কোথায় তোমরা ছেলের দিব্যি দিচ্ছ? ব্যাটা কোনো দিন হবে তো? বোকার মতো জোনায় হেসে ওঠে। কে কী ভাবে কে জানে। চেরাকচি আমের মতো রামিয়ার চোখ দুটোর দিকে চেয়ে ঢোড়াই বুঝতে পারে যে রামিয়া তার ওপর বিরক্ত নয়। সেই রাতে ঢোড়াই যায় রেবগুনির কাছে। গুনিকে রাতে ধরা শক্ত। সে নেশা করে রাতে নাকি শ্মশানে চলে যায়, সেখানে সারা রাত ভূত নাচায়, মানুষের মাথা নিয়ে ভূতদের সঙ্গে খেলা করে। কিন্তু ঢোড়াইয়ের বরাত ভালো।
বাড়িতে রেবুনিগুনিকে দেখা পেয়ে যায়। নেশা সে করেছিল ঠিক, কিন্তু তখনও শ্মশানে যায়নি। থরথর করে কাঁপতে কাঁপতে ঢোড়াই তার পায়ের কাছে 8 আনা পয়সা রাখে তার গাজার ভেট এর জন্য। সবাই জানে যে এনা দিলে গুনির মুখ খোলে না। কুপিটা পর্যন্ত নেয়, গুনির মুখে দেখা যাবে কি করে? কে? মদের গন্ধ আর গলার স্বরে মুখটা কোথায় ঠাহার করা যাচ্ছে। তারপর আরম্ভ হয় কাজের কথা। গুনিকে যতটা রক্তটা সহায় হবে ততটা নয়। কাজের সংস্রবে তার কাছে এসে ঢোড়াই বুঝতে পারে নতুন পরদেশি সুগার আমিয়ার সম্বন্ধে রেবুকি গুনি বেশ উৎসুকই দেখায়। ঢোড়াইয়ের মনে হয় দরকারের চাইতেও বেশি। সেই শুনেছে মেয়েটার কথা, কিন্তু এখনো দেখেনি। দপকা নাকি? তাকে শনিবার রাতে শ্মশানে পাঠাতে পারিস না? আমারই ভুল হচ্ছে। যদি শ্মশানে পাঠাতে পারবি তবে আর আমার কাছে আসবি কেন? তা মায়ের ক্রিয়া করমের কথা বলতে পারিস না? তুই মরদ নাকি? ঢোড়াই বলে, ভুল বুঝো না গুনি, আমি তাকে শাদি করতে চাই। সঙ্গে সঙ্গে গুনির গলার সুর বদলে যায়। তাই বল? আচ্ছা তাহলে আর শ্মশানে না গেলেও চলবে। তুই চল এখনই আমার সঙ্গে চিত্রিয়া পীরের পাকুর গাছটার নিচের বেদিটার কাছে এসে যখন ঢোড়াই দাঁড়ায় তখন হাড় কাঁপানি শীতের মধ্যে সে ঘামতে আরম্ভ করেছে। হাত পা যেন স্থির রাখতে পারছে না। ইচ্ছা হয় বেদিটা ধরে বসে পড়তে। অন্ধকারে নিঝুম রাত, শুকনো পাতার উপরে দিয়ে চলার সময় যে শব্দটুকু হচ্ছে মনে হচ্ছে যে তাতেই সারা গায়ের লোক জেগে উঠবে। শীতের হাওয়ায় বিরাট গাছটার ডালে ডালে ঝোলানো অজস্র ন্যাকড়ার ফালি দুলছে। কিচিন পেতনিগুলোর শাড়ি দুলছে না তো? সেইগুলো হাতছানি দিয়ে ডাকছে না নাকি? না, সেগুলো বোধহয় কাপড় নেড়ে নেড়ে জোনাক পোকা তাড়াচ্ছে। খোকা ভূতের চোখ নাকি ওই জোনাকা পোকা? রেবুকুনি তাকে হামাগুড়ি দেওয়ার মতো করে বসিয়ে দেয়। তারপর খানিকটা মাটি বেদিটার থেকে ভেঙে নিয়ে বলে, এই যেই আমি মন্তর পড়ে গোসাই জাগাবো অমনি দেখাবি যে তুই হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করেছিস। একেবারে গাছের গুড়িতে গিয়ে ঠেকে যাবি। তবে থামবি, কারণ বাপের সাধ্যি নেই তার আগে তোকে থামাই। গুনি মন্ত্র পড়তে আরম্ভ করে। হাঁটুর নিচে মাটি কেঁপে ওঠে। কিসে যেন ঢোড়াইকে ঠেলে নিয়ে চলেছে। তার সম্বিত নেই, ভাববার ক্ষমতা নেই, কেবল তাকে এগিয়ে যেতে হবে। তার মাথায় গিয়ে গুড়িটার কাছে লাগে। ঠিক সেখানটায় সিঁদুর লাগানো আছে। জ্ঞান হলে ঢোড়াই দেখে যে সে উবু হয়ে হুমড়ি খেয়ে পড়েছে বেদিটার ওপর। ওঠ! ঢোড়াই উঠে দাঁড়ায়। কেমন যেন দুর্বল দুর্বল লাগে, জ্বর ছাড়বার পরের মতো। মনে হচ্ছে হাঁটু দুটো দুমড়ে আছে। এই মাটি রাখ খানিকটা, কোনো রকমে তার মাথার চুলে ছোঁয়াতে হবে। তাতমাটুলির মোড়ে এসে রামিয়ার বাড়ির দিকে মুখ করে গুনি পথের বালির ওপরে কি কতগুলি আঁকাজোকা বলে চক্কর মেরে দিলাম। কাজ হবে। আমার আর বাকি পাওনা দিয়ে দিস পরের সপ্তাহে। গুনির কথার খেলাপ কেউ যেতে পারে না, একথা সে জানে। ঢোড়াই মাটিটুকু নিয়ে থানে ফিরে আসে প্রায় ভোর রাতে। বাকি রাতটুকু অজস্র চিন্তা জেগে কেটে যায়। কি করে তার মাথায় দেওয়া যায় এই এক খাবলা মাটি? দেওয়ার সময় যদি জানতে পারে তরি বদবালি পশ্চিমের মেয়ে, আবার কি জানি কিভাবে জিনিসটাকে মেয়েটার আমাকে গুণ করেছে কিনা কে জানে। না হলে এমন তো কখনো হয়নি। বিড়ি না খেলেও এত মন আনচান করে না। মেয়েটা সাকরেল নয় তো দূর, কি যে অটর বটর ভাবি তার ঠিক নেই। ঢোড়াই কি করতে পারে না বাবাকে আর এই শাদি করতে ইচ্ছার কথা বলবে কিনা? বাবা চেয়েছিল তাকে এই গোসাই থানের ভার দিতে, সেই জন্য তাকে ভকত বানিয়েছিল। তার মাটি কাটার কাজ নেওয়ার পর থেকে বাবা বোধহয় সে আশা ছেড়ে দিয়েছে। অন্তত তারপর থেকে আর কোনোদিন সে কথা বলেনি। তবু লজ্জা করে বাবাকে এই শাদির কথা বলতে। বাবা যদি জিজ্ঞেস করে টাকা পাবি কোথায়, তবে আজকাল বিয়ের খরচ একটু কমেছে মনে হচ্ছে, অথচ শরাত এর কানুনের জন্য তাড়াতাড়ি বিয়ে দিতেই হবে। লোকে খরচ করবে কোথা থেকে? অনিরুদ্ধ মুক্তারের কাছ থেকে টাকা রোজ 1 পয়সা করে সুদ গোটা কয়েক টাকা পাওয়া যেতে পারে। এর শুকরা আর এতবারই ঢাঙরও কিছু দিতে পারে। দুঃখীয়ার মা, তার 1 পয়সা মরে গেলেও না, এর জন্য শাদি যদি নাও হয় তাও ভালো। বেঁচে থাকুক অনিরুদ্ধ মুক্তার। বিয়ে শ্রাদ্ধ হয়ে ধার করবে না তো করবে কখন? কিন্তু শাদির পর বউ থাকবে কোথায়? গোসাই থানে তো মেয়ে মানুষের থাকার জায়গা হবে না। মাটি কাটার কাজ থাকলে পয়সার অভাব হবে না। আর রামিয়া নিজেও কামাবে খুব, যা টাকা তোর গায়ে ও কোদারির কাজ পর্যন্ত করতে পারে দরকার হলে। এখনকার জোঠারদের মতো খালি খুপড়ি দিয়ে মাটিতে শুশুরি দেওয়া নয়, মরদের মজুরি কামাবে। সন্ধ্যাবেলা আবার ঢোড়াই গলা কাটা সাহেবের হাতা থেকে কুল পেরে আনে। একেবারে গাছ ঝেড়ে পেরে নিয়ে যায় পাড়ার ছেলেগুলো। আজকালকার ছেলেদের সাহস কি বেড়েছে! ঢোড়াইরা তো ছোটবেলায় গলাকাটা সাহেবের হাতার মধ্যে ঢুকতে ভয় পেত। সে কিছুতেই ভেবে কুল কিনারা পায় না। কি করে একটু মাটি সে রামিয়ার মাথার চুলে দেবে? খানিকটা মাথায় মাখবার সর্ষের তেল রামিয়াকে দিলে হয়। তার সঙ্গে এই মাটি মিশিয়ে মাথায় মাখবার তেল
দিলে নেবে না, এমন ঝোটা হাট ওরাই জীবনে দেখেনি। তবে এ হচ্ছে পশ্চিমের পাখি, কি জানি যদি না নেয়। থানের পিদিপের জন্য বলে খানিকটা তেল মেয়েটাকে নিশ্চয় দেওয়া যায়, তাতে সংকোচের কোনো কাজ নেই। অমন ঢের পশ্চিম বাড়ি ঢোড়ায় দেখেছে। বাবা তেলের শিশি থেকে একটু তেল নাড়ি কোলের মালায় ঢেলে নিয়ে ঢোড়ায় এই একদিকে বাবাকে ঠাট্টা করেছে, কেন যে নারকেল মালা দেখলেই কুড়িয়ে রেখে দেয়। এখন সে বোঝেছে বাবা সত্যিই বুদ্ধিমান। পুজোর পিদিপের তেল বলে দিল একটু আধটু মাথায় মেখে নেবে, কমসে কম তেলের হাতটা মুছবে মাথায়। ঢোড়ায় ভেবে রাখে এই তেলটুকু থানে রেখে দিতে বলবে রামিয়াকে, রোজ রোজ এখানে এসে যেন পিদিপে ঢেলে দেয়। না হলে বাড়ি নিয়ে গিয়ে রামিয়া ওই হ্যাংলা সাতগুষ্টির ভাল্লুকের মতো চুলে ব্যাস 1 মিনিটে সাপ। পিদিপটা আঁচলের আড়াল করে রামিয়া আসে গোসাই থানে। সন্ধ্যাবেলায় এসেই বলে, আজ বড় জলদি জলদি ফিরছো কাজ থেকে। অথচ রামিয়া একটাই আশা করেছিল, ঢোড়াই এখন না এলে একটু হতাশ হতো। ঢোড়াইয়ের বুকের ভেতরে একটু হাতুড়ি পিটোচ্ছে, আবার ধরা পড়ে গেল না তো। একটু ঢোক গিলে সে রামিয়ার কথা জবাব দেয়, হ্যাঁ। থানে পিদিপ দেওয়ার আগে আঁচলটা মাথায় দিতে দেখেই ঢোড়াইয়ের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। ও কুট কটার সঙ্গে এক চিমটে মন্থরে মাটি মিলিয়ে রাখলে হয় না। পশ্চিমের মেয়ের কখন কি মতি গতি কিছু বলা যায় না। কুল কটা নিশ্চয়ই আঁচলে বেঁধে নেবে, পরে আবার যখন আঁচলটা মাথায় তুলে দেবে তখন তো মাটির একটা কণাও তাতে লেগে থাকবে না। হঠাৎ সে হড়বড় করে বলে ফেলে, একটু তেল নেবে থানে দেওয়া পিদিপে জ্বালানোর জন্য? কচি আমের ফালির মতো চোখ দুটি আগুনের ঝলক খেলে যায়। তোমার দেওয়া তেল আমি থানে জ্বালাবো কোন দুঃখে? আমি কি রোজগার করে খেতে জানি না? রামজিকে আমার হাত পা দেননি? তোমাদের ছোটা হাত দিয়ে জানি না? আমাদের তারাপুরে এমন কথা মরদ বললে তার মোচ উপড়ে দিতাম। ধরে একেবারে অপ্রস্তুত হয়ে যায়। কি তেজ, কি দেমাক মেয়েটার! ফনফনিয়ে চলছে বাড়ির দিকে। এই রামিয়া, শোনো শোনো। মেয়েটা ফিরে দাঁড়ায়। পশ্চিমের রীতি রেওয়াজ তো জানা নেই। রামিয়ার চাউনি আগেকার মতো নরম হয়ে গিয়েছে আবার। গলা কাটা সাহেবের বাড়ির কুল নিতে তো মানা নেই তারাপুরের মেয়েদের। এসে ফেটে পড়ে রামিয়া এই চোটে, আবার এই হাসে। আজও পশ্চিমের মেয়েদের চালচলন। হাতে না অনেক গাছে, আঁচলটা ভালো করে পাতো। ছোড়াটা কি কুল থাকতে দেবে গাছে? দিনরাত গাছ ঠ্যাঙাচ্ছে। রামিয়া চলে গেলে ঢোড়াই মনে মনে নিজের বুদ্ধি তারিফ করে। আর একটু হলেই হয়েছিল আর কি। খুব সময় মতো মনে পড়েছিল কুলের সঙ্গে মাটি মিলে রাখবার কথা। রামিয়াটা আবার রোজ স্নান করে, এখনকার ঝোটাহাতদের মতো না। কাল সকালে স্নানের আগে এই আঁচলটার ধুলো কণা রামিয়ার চুলে লাগলেই হয়। রামিয়া আর গোসাইয়ের উদ্দেশ্যে যে প্রমাণ করে, রামিয়ার মাথায় আঁচলটা ধুলো একটুখানি লাগিয়ে দেওয়ার জন্য প্রার্থনা জানায়। কুকুর মেধো যজ্ঞের অপ্রত্যাশিত ফলাফল। জিরানিয়ার আজ দুদিন থেকে একটা পাগলা কুকুরের উপদ্রব চলেছে। 6 জন লোককে কুকুরটা এরই মধ্যে কামড়েছে। মিউনিসিপ্যালিটি থেকে ঢেরা পেটিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকে যেন নিজের নিজের পোষা কুকুর বাড়িতে বেঁধে রাখেন। রাস্তায় যে কোনো কুকুরই থাকে না কেন, তার গলায় চেন কিংবা বাকলেস না থাকলে তাকে মেরে ফেলা হবে। বেশ একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এই নিয়ে শহরে। মিউনিসিপ্যালিটির মেথররা মোটা মোটা বাঁশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। কুকুরের পিছু 1 টাকা করে তারা পাবে না। কথাটার একটু ভুল থাকলো। একজোড়া কুকুরের কান পিছু 1 টাকা করে পাবে মেথররা। সদ্রমিত কুকুরের কান দুটো টেনে নিয়ে গিয়ে দেখাতে পারলেই কে আর ধরেছে, সঙ্গে সঙ্গে টাকা মজুর। আর তারই দোকানের সফের আনন্দ স্রোতের আবর্ত। বিজনবাবুর বাড়ির সম্মুখে আমলকি গাছটার তলায় তার 8 ডজন মেয়ের সিরিজ প্রত্যাহিত অভ্যস্য মতো এক্কা দোক্কা খেলছে। সকলে একই সিটের আটো ফ্রক পরে। একজন হাসলে সকলে হেসে গড়িয়ে পড়ে। একজন লজেন্স চিবিয়ে খেলে আর কেউ চুষে খায় না নিজের লজেন্সটা। অনেক লোক দেখলে সকলে এক থামের আড়ালে গিয়ে খিক করে হাসে। একজনের ফ্রক ধুলো লাগলে সকলে নিজের জামা একেবারে ঝেড়ে নেয়। এদের মধ্যে সব চাইতে যে ছোট তাকে পাড়ার বখাটে ছেলেরা আলমতি বলে ডাকে। আলমতি হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে। সে কুকুর দেখেছে, পাগলা কুকুর। আলমতি চিৎকার, এই সুমতি চেঁচায়। সুমতি হামা করে ওঠে। বাকি 3 মতির ব্যাকুল কণ্ঠ সকলের ছাপিয়ে ওঠে। বিজনবাবুর তীব্র গতিতে সিঁড়ি ভেঙে দোতলায় ওঠেন। আলমারি থেকে বার করেন তার বাবার আমলের পুরনো বন্দুকটা। লাইসেন্স রিনিউয়াল এর দিন ছাড়া তিনি বছরে কেবল আর একদিন করে বন্দুকে হাত দেন। প্রতি বছর এর কেনা 1 ডজন কার্তুজ। তিনি বছরের শেষে এক সন্ধ্যায় দোতলার ছাদ থেকে উড়ন্ত বাদুড়ের ঝাঁকের মধ্যে নিশানা করে ছোড়েন। ওই একদিন
তার মেয়ের দল সন্ধ্যাবেলায় বাদুর বাদুর পিত্তিস করার গান বন্ধ করে। ওই একদিন শুক্রা ঢাঙর মরা বাদুরের লোভে বসে থাকে, শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফেরে। আজ পর্যন্ত কোনো বছর একটা বাদুরও বিজনবাবুর বন্দুকের গুলিতে মারা পড়েনি। এই উড়ন্ত বাদুর মারতে অভ্যস্ত হাত, তাই পাগলা কুকুর মারবার সময় একটুও কাঁপেনি। সঙ্গে সঙ্গে রাস্তায় অন্য পাড়ার বাক্সে জঙ্গলটা যেখানে নড়ছিল সেখান থেকে গঙ্গানির কাতরানির শব্দ আসে। বিজয় উকিল আর পাড়ার অন্য কয়েকজন মিলে খানিক পরে সেখানে থেকে তুলে নিয়ে আসে বৌকা বাবাকে। তার ডান পায়ের উরুতে বন্দুকের গুলিটি লেগেছে, সেখান থেকে রক্তের স্রোত বইছে। ময়লা কৌপিনটাতেও কিছু কিছু রক্ত জমে কালো হয়ে আরম্ভ হয়েছে। বিজনবাবুর বাড়িতে তলায় বৌকা বাবার জায়গা হয়। চুপি চুপি বিমল ডাক্তারকে তখনই খবর দিয়ে আনা হয় বন্দুকের সিটগুলো বের করে দেবার জন্য। এ বিপদ থেকে বাঁচবার জন্য বিজনবাবু ও স্ত্রী চিত্রিয়া পীরের সিন্নি মানত করে। বৌকা বাবারা সে রাতটা বিজনবাবুর দোতলাতেই থাকে। পরের দিন ব্যান্ডেজ বাঁধা পা নিয়ে আসবার সময় বিজনবাবুর স্ত্রী বলে দেন যে রোজ তাদের বাড়িতে এসে যেন সে এক ঘুঁটি করে দুধ খেয়ে যায়। ব্যাপারটা এত সহজে মিটে যাবে তাই বিজনবাবুও ভাবেনি। তিনি হাঁপ ছেড়ে বাঁচেন। মানুষ ভাবে এক আর হয় আর এক। গোসাই থানে ফিরে গিয়ে বাবা সলা পরামর্শ করে ঢাঙরের সঙ্গে কি কথা হয় কে জানে। দুজন মিলে আসে অনিরুদ্ধ মুক্তারের কাছে। কি মনে করে কি বিজনবাবু উকিল চিড়িয়ার সামিল মনে করে তাতমাদের একটা বাদুর মারার ক্ষমতা নেই আর বাবার উপর বন্দুক জেগে দিল। ফৌজদারি কাছারিতে বৌকা বাবাতে অনিরুদ্ধ মুক্তারের সঙ্গে ঘুরতে দেখে বিজনবাবু মুখ শুকিয়ে যায়। মোকদ্দমায় কিছু হোক না হোক বন্দুকের লাইসেন্সটাকে নিয়ে টানাটানি করবে কালেক্টর সাহেব নিশ্চয়। বাঘে চুলে 18 খাওয়া ব্যাপারটা যাতে বেশি দূর না গড়ায় তার জন্য বিজনবাবু আর 1 টাকা খরচ করতে দ্বিধা নেই। বৌকা বাবাকে 350 টাকা দিতে তিনি তৈরি হয়ে যান। বাবা ভয়ে কেঁপে মরে অত টাকা কথা শুনে। 17-20 টাকা সে অনেক টাকা। 1-20-তে চাইতেও বেশি। একটা চাঁদির পাহাড়, তা দিয়ে যা মন চায় তাই যেতে করা পারে। রূপোর মন্দির করা যেতে পারে গোসাই থানে। পেট ভরে ধোড়ায় জিলিপি খেতে পারে। ধোড়াইয়ের শাদি আর থাকবার ঘর তুলবার খরচ ওই টাকা দিয়ে হতে পারে। অযোধ্যাজি যাওয়ার রেলকিয়ারার চাইতেও অনেক বেশি টাকা। টাকাটা দেওয়ার সময় বিজনবাবু বললেন একটু দুধ কিনে খাবেন এই দিয়ে। বাবা বোকা বাবা ভাবে আজ সকালেও বিজনবাবুর স্ত্রী উঠোননিকে কম্বলের আসন পেতে তাকে ফল দুধ খাইয়েছিল, কিন্তু আজ থেকে এ বাড়ির ভিক্ষা বন্ধ হয়ে গেল। রামজি তার ভালো করলেন কি মন্দ করলেন তা সে ঠিক বুঝতে পারে না। এই উত্তেজনার মধ্যে টাকাটা দেখে বাবার মনটা দমে যায়। চাঁদি নয়, লোট। অনিরুদ্ধ মুক্তার টাকাটা গুনে নিয়ে তার হাতে দেন। এই এত লোট, এই একখানা লম্বরি, এতগুলো গুনে নাও। 5 টাকিয়া 10 টাকার নোট। বাবা 2-3 খানা গুনে হাল ছেড়ে দেয়। এত নোট তার কপালে ঘেমে ওঠে। আর গোনাও কি সোজা কাজ? ছোট লোক তো বড় লোট। তার কপাল ঘেমে ওঠে। একখানা থেকে আর একখানা আলাদাই হতে চায় না। হরফ ছবি রং বেরঙের লেখা তার বুকের মধ্যে ঢিপঢিপ করতে আরম্ভ করে। সে কোনো রকমের টাকাটা অনিরুদ্ধ মুক্তারের কাছে রেখে দিয়ে বাঁচেন, পরে দরকার মতো নেবেন। অনিরুদ্ধ মুক্তার বলে আমি খালি একখানা 10 টাকা নেব, তুমি ভকত আদমি, এই আমার হিদু তোমার কাছ থেকে বেশি নিলে আমার পাপ হবে। আহা থাক না বাবা, আমার পায়ে হাত দিচ্ছ বাবা হয়ে। রামজির পায়ে হাত দিয়ে প্রণাম করো, ও তো তিনিই করেছিলেন আমাকে দিয়ে আমার ধর্মের কাজ। বাবার চোখ ফেরে জল আসে মুক্তা সাহেব প্রতি কৃতজ্ঞতায়। ইনি তার রামরাজ্যের চাঁদির দুয়ারে খুলে দিয়েছেন। ইচ্ছা হয় আরও খান কয়েক 10 টাকিয়া তাকে দিতে। আচ্ছা সে পরে হবে, এখন সব টাকাই তো তার কাছে থাকলো। মতগিন্নি সমাজ শাসন। রামিয়া পাড়ার মহত নায়েবদের সুনজরে পড়তে পারেনি। মহতগিন্নির সহানুভূতি না থাকলে প্রথমটায় এই পরদেশি মেয়েটা তাতমাতুলিতে জায়গা পাওয়া শক্ত হতো। প্রথম থেকে মহতভাবে মুঙ্গের জেলার মধ্যে তারাপুর ডাকসাইটের গা, পশ্চিমের পানি, বারবরন্তকরণ, এই মেয়েটা সামলানো শক্ত হবে। মেয়েটা আবার একটু ছিনার গোছের। অন্য পাড়ায় এমন মেয়ে হলে দেখতে বেশ, বলতে বেশ, যেমন ঢাঙরটোলার শনিচড়ার বউ, কিন্তু নিজেদের বাড়িতে এ মেয়ে হলে নাকের জলে চোখের জলে হতে হয়। তাতমাটুলির বিয়ের পর কোনো মেয়ে একটু আড্ডু বাবু ভাইদের নেকনজরে পড়লে স্বামীরা জিনিস বিশেষ অপছন্দ না। এতে স্ত্রীরা একটু ফর্সা শাড়ি পরে, মাথায় তেল মাখতে পারে, পুরুষ দিনে রোজগার না বেরোলে তার ঝোটাহা রাগারাগি করে না। কিন্তু কুমারী মেয়ের বেলা এ নিয়ম খাটে না। তাছাড়া এ সরাধের কানুনের যুগে মেয়ের বিয়ে দিতে গেলে মিছামিছি পাড়ার একটা পাত্র খরচ। কটা ছেলের বা মোট আছে তাতমাটুলিতে কুমারী মেয়ে পাড়ার
সমাজের চোখের সম্মুখে অনার সৃষ্টিকাণ্ড করবে, তাই এর ধনুয়া মাহাতো বেঁচে থাকতে এ হওয়ার উপায় নেই। মহতো ছড়িদারকে হাড়ে হাড়ে চেনে, তার আর রবি আর বউয়ের এই মেয়েটার ওপর হঠাৎ অনুভূতি উছলে উঠল কেন তা সে আন্দাজ করতে পারে। এটি ননট্রিনদের গ্রাম পেয়েছে নাকি? এখানে ওসব চলবে না, লাভের বড় বখরাও দিলেও না। কিন্তু প্রথম কদিন হুঁকোতে জোরে জোরে টান মারা ছাড়া কিছু উপায় ছিল না, কেননা গুদরের মা মেয়েটার দিকে টেনে কথা বলতো। ধান কাটেনি থেকে ফিরবার পর ঝোটা হাদের এর একটু সমীহ করে চলতে হয়, সেজন্য মাহাতো তার স্ত্রীর কথার প্রতিবাদ করেনি। রামিয়ার পারিবারিক ইতিহাস ধানকাটানি দলের কাছ থেকে মুখে মুখে পাড়ার বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঠিক এতদিন মাহাতো দেখে যে হাওয়া গেছে বদলে। ভোরবেলায় মাহাতো বসে কচ্চর কচ্চর করে কাঁচা পেঁপে খাচ্ছে। মাহাতো গিন্নি এসে বলে, দাঁড়াও একটু নুন এনে দিই। মাহাতো অবাক হয়ে যায়, ব্যাপার কি? ধান কাটানির পর কিছুদিন তো ঝোটা হাতদের কাছ থেকে এমন ব্যবহার পাওয়া যায় না। গুদরের মা বলে, মেয়েটার বড় ঢঙ্গিলা। কোন মেয়েটা? আবার কে? ওই তারা পুরবালি। সবসময় ওই একই মুখ দিয়ে কথা বলো নাকি? এই তো তারা পুরবালির তারিফের জিভ দিয়ে জল পড়তো। মাহাতো গিন্নি ওই অভিযোগ মাথা পেতে নেয়। খোসা দেখে কি সবসময় ধরা যায় বেগুনের ভিতর পোকা আছে কি না? মেয়েদের বুদ্ধি সে তো 100 বার। তারপর আসল কথা প্রকাশ পায়, মেয়েটা নাকি ঢোঙাইয়ের সঙ্গে ঢলানি আরম্ভ করেছে গোসাই থানে। খবর শুনে মাহাতো চোখে অন্ধকার দেখে। তাদের পঙ্গু মেয়েটার একটা সুরাহা হয়ে যাবে এ কথা তিনি এ নিয়ে তার স্বামী স্ত্রী কতদিন কত জল্পনা কল্পনা করেছে। আর তার বাদ সাধলো কিনা ওই বেজাত মেয়েটার রাগে তার শরীর জ্বলে ওঠে। লোকে শাক খাওয়ানোর জন্য তেল পায় না, ছট পরবে দিনও স্নানের আগে মাথা আর খাবলা তেল দিয়ে পারে না। আর ইনি গোসাই থানে প্রদীপ জ্বালায় রোজ। 2.5 পয়সায় 1 ছটাক তেল। রামি এত পয়সা আসে কোত্থেকে? এদিকে তার বাড়িঘর তো নিলামে চড়েছে জমিদার বাকি খাজনার ডিগ্রিতে। মাঝে থাকে মুশকিল হলো রাতিয়া ছড়িদারে। রামিয়াকে তাতমাটুলিতে আনবার সময় সে যেমন ঝঞ্ঝাটে কিছু টাকা রোজগার করে নেবে মনে ভেবেছিল, এখন দেখে তা তো হবার নয়। একটা জায়গায় তার হিসাব ভুল হয়েছে। সে ভেবেছিল লাভের হিস্সা দিয়ে মাহাতোকে হাত করবে। মাহাতোর সঙ্গে মিলে এ ধরনের কারবার সে অনেক করেছে। পঞ্চায়েতের নায়েবগুলো মতামত এ ধর্তব্যের মধ্যে আসে না। সেগুলো সব সুরদাস দিন আর রাতের তফাৎ দেখে, তফাৎ বোঝে না। মাহাতো চোখ দিয়ে তারা সব জিনিস দেখে, তার হার সঙ্গে হা মিলোয়। টাকার লোভে মাহাতো গলে না, তা এ ছড়িদার জীবনে প্রথম দেখল। মাহাতো গিন্নির সমর্থনের ওপরই কিছুটা নির্ভর করেছিল। দিন কয়েকের মধ্যে তাকেও রামিয়ার ওপর বিরূপ দেখে। সে মাথায় হাত দিয়ে বসে। সে চালাক লোক, সব জিনিস দিনের মতো পরিষ্কার হয়ে ওঠে তার কাছে। এতদিনে সে বোঝে যে মাহাতো গিন্নির নজরে ছিল ঢোড়াইয়ের ওপর। এ কি মুশকিলে পড়ল সে! এসব ঝঞ্ঝাট একেবারে আরম্ভ হলে আর তার শেষ নেই। হলোও তাই। পরদিন সকালে ব্যাপারটা গড়ালো অনেক দূর। পরদিন ভোরে মাহাতো গিন্নি যাচ্ছিল জঙ্গলের দিকে। হঠাৎ দেখে যে কুলের জঙ্গলের দিকে যাচ্ছে হলদে শাড়ি পরা একটি মেয়ে। কে মেয়েটি? ছাই চোখে ভালো দেখিও না, তারাপুরের রাজকুমারী ছাড়া আর হলদে কাপড় এখানে কে পরবে? হাতে আবার দেখছি লোটা। ব্যাপার কি? হয়তো মানত টানত করে থাকবে গোসাই থানে, তাই মরগামার মোষের দুধ আনতে যাচ্ছে। কিন্তু জঙ্গলের দিকে যাবে কেন? ওরে ও রামিয়া, কোথায় চললি? এক মুখে হাসি নিয়ে রামিয়া জবাব দেয়, ওই ময়দানে। বলি কি, ছুটিটা ময়দা যাচ্ছিস ঘটি নিয়ে? কেন, তাতে কি হয়েছে? আবার জিজ্ঞেস করিস কেন? তুই কি মরদ লোটা দিয়ে ময়দানে যাবি? এই কোনো মরদের বাপের লোটা তো নিইনি। দেখ কি কথার কি জবাব! পা থেকে মাথা পর্যন্ত চলে ওঠে মাহাতো গিন্নির। বলি, লজ্জার সময় মাথা কি খেয়েছিস? লোটা নিয়ে ময়দানে যাচ্ছ? বেটা ছেলেরা দেখলে বলবে কি? লোটা হাতে ছোটা হাত দেখলে তো বেটা ছেলেরা বুঝতে পারবে তুই কোথায় যাচ্ছিস। এই সোজা কথাটাও কি ঘটির মধ্যে গিলিয়ে দিতে হবে নাকি? তারাপুরের রাজকন্যাকে এইসব কিরিস্তানি আচার ব্যবহার আমার পাড়ার চালাতে এসেছিস? এ কি নট্টিদের গ্রাম পেয়েছিস নাকি? মাথায় খুন চলে যায় রামিয়ার। জল না নিয়ে ময়দানে যাওয়ায় আমার পশ্চিমের মল্লুকে নেই, তা কোনোদিন শিখিও নি, পারবও না। জঙ্গলি মল্লুকে নরম পানির লোক তবিরত শেখাতে এসেছে তামারপুরের লোককে। হাতের লোটাটা দরাম মাটিতে রাখে, তারপর হাতের মুঠোয় একটা মুদ্রা দেখিয়ে বলে, এমনি করে ঠুসে তোমার তরিবত গুজে দিতে পারি 10 বছর ধরে। এই যদি তোমাদের জঙ্গলি ভূতচোদ্দের টোলার নিয়ম হয়, তাহলে আমি এই 1 লাথি 2 লাথি 3 লাথি মারি সেই নিয়মে। ঘটিটি কাত হয়ে পড়ে।
গলির স্রোত একটানা চলতে থাকে। রামিয়ার নাম মহতগিন্নি, কার পারদর্শিতায় এর শাস্তি বেশি বলা যায় না। লোক জড়ো হয়ে যায় সেখানে। পাড়ার মেয়েরা মহতগিন্নিকে ঠেলে ঠুলে বাড়ির দিকে নিয়ে আসে। মহত তখন সবে একটু রোদ পথে বসেছে। তুমি না এ গায়ের মহত, তুমি থাকতে স্ত্রীকে, তোমার জাতকে, তোমার টোলাকে বেজ্জত করে ওই একরত্তি পরদেশি ছুরিটা। কার সঙ্গে কেমন করে বলতে হয় জানে না। অন্ধনগরী চৌপট রাজা তাকে শের ভাজি বয়সে এর গরপে আজ আমার যা অপমান করেছে ওই মেয়ে, ওকে যদি আমি জল না খাইয়ে ছেড়েছি তবে আমি ডগরাহার মেয়ে না। আমাদের একদিন ছিল ওই বয়স, কিন্তু কখনো কোনো দিন সমাজকে হেনস্থা করে লোটা নিয়ে ময়দানে যাওয়া বেহাপনা করিনি। কি কুক্ষণে এই মেয়েকে এনেছিলাম, এ যে ফুসকুড়ি খুঁটে ঘা করে তুললাম। ও ছুরি লাথি তো আমাকে মারিনি, মেরেছে জাতের মহত নায়েবদের। থাকো তোমরা ওই মহতগিরি মোচ আর তোমাদের এ তন্ত্রী মাছত্রী নাকি জাত বলে তাদেরই গরবে। কি এত বড় আস্পর্ধা ওই এক চিমটা মেয়েটার লাফদে বেরিয়ে আসে মহত বাড়ির বাইরে। কোথায় রাতিয়ার ছড়িদার আর বোলাও নায়েবদের দুজনের নায়েব গা থেকে অনুপস্থিত ছিল সেদিন, গিয়েছিল ভিনগায়ে মৈতি করতে। আচ্ছা, আসবে রবিবারে মেয়েটার বেহায়াপনার বিচার হবে সাজের বেলা। পঞ্চায়েতের লোটা নিয়ে ময়দানে যাবে মেয়ে মানুষের তাতমাটুলিতে, আবার বেঁচে থাকতে কভি নেই। অকথ্য ভাষায় রামিয়া উদ্দেশ্যে গালি দিতে দিতে মহত বাড়ি ফেরে। রামিয়া তখন রবিয়ার উঠোনে আপন মনে বুক চাপড়ে মাটিতে মাথা কোটে মরা মায়ের নাম করে কত কি বলে কাঁদে। পাড়ার ছেলেপিলে রবিয়ার আঙনে উকিঝুঁকি মারে। ফৌজি ইদারাটা চারিদিকে জোটাহারা জটলা করে। বাবার নিকট ঢোড়াইয়ের বর প্রার্থনা। তাতমাটুলিতে সরগোর পড়ে যায়। বাবা টাকা পেয়েছে, অনেক টাকা, এই এত টাকার পাহাড় পুঁতে রাখতে গেলে ঘোরাতেই আটবে না। তার লোটাতে কি বলছিস? কত আর বুদ্ধি হবে মেয়ে মানুষের। হাড়ি নামাতে মহতগিন্নির ছোটে খুপড়ি হাতে নিয়ে রবি আর বউ আসে। ফৌজি ইদারাটা চারিদিকে কলসির সার যেমনকে তেমন পড়ে আছে। হরিহারের দলের 7 জন ঘর ছাই ছিল শহরে, সেখান থেকে হাবতে আসে গোসাই থানের দিকে। ঝোটাহার দল পাড়ার অলিগলিতে মাচার পাশে গাছের নিচে জটলা করে। মর্দনা থানে পৌঁছানোর পর তারা যাবে থানে, সেখানে তারা পেছনে আলাদা থাকবে। মরদের সঙ্গে সবাই গা ঘাসাঘাসি করে বসা। মাগো, সে কি করুক গে ওই ঢাঙনির দল, সেটি আর এখানে হওয়ার জো নেই। গোসাই থানের লোক গিজগিজ করছে। ঢাঙরটুলি থেকে পর্যন্ত সকলে এসেছে ঝুড়ি কোদাল নিয়ে। বাওয়া আসছে মাঝখানটায়, তাকে ঘিরে বসে মহত ছড়িদার আর নায়েবের দল। এক মুহূর্তের মধ্যে বাওয়ার স্থান টোলার মধ্যে অনেক উঁচুতে হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ঢোড়াইয়েরও। বাবুলাল চাপরাশিও চাইতেও উঁচু কিনা তা এখনো ঠিক হয়নি, সময় লাগবে কথাটা বিবেচনা করতে। মহত বলে, ঢোড়াইকে দেখছি না, সে ছেলেটা আবার এখন গেল কোথায়? শনিচড়া ঢোড়াইকে কুনুই দিয়ে খোঁচা দেয়। রতিয়া ছড়িদার বলে, এদিকে এসো, কাছে বসো না কেন? এক জায়গায় বসলেই হলো। তাতমারা সকলেই মনে মনে একটু ক্ষুণ্ণ হয়। আজও কি ওই ঢাঙরদের মধ্যে না বসলেই নয়? ওই এক ধরনের ছেলে, আদুরে ছেলে, দোষ ত্রুটি ক্ষমা করে দেবার উদারতা জেগেছে আজ সকলের মনে। মহৎ কাজের কথা পারে, তা বাওয়া প্রসাদিত চড়াতে হয় থানে। পেড়ার প্রসাদী থানের দাওয়াতে তো তোমরা সব কিছু। বাড়া ঘানের সম্মতি জানায়। আর একটা ভোজ, একটা ভেড়া বলি, থানের পাশে একটা ইদারা করে দিয়ে তার বিয়ে দিয়ে দাও, না হলে বড় অসুবিধা হয় আমাদের 10 বিধ এ। থানের জন্য একখানা সীতারামজির রঙিন ছবিওয়ালা রামচরিত মানুষ কেন? টোলার ওজনের করতাল দুটো ভেঙে গিয়েছে, তাই একজোড়া কিনে দাও। কত রকমের ফরমাস আসে। বাওয়ার কারোর কথা জবাব দেয় না, ইঙ্গিতে জানিয়ে দেয় সে পরামর্শ করে পরে যা করার তা করবে। এখন কেবল প্যারার প্রসাদ সব পাবে। মহত নায়েবেরা দুঃখিত হয়। পরামর্শ করে বলার মানে সবাই জানে। ও তো কেবল কথা চাপা দেওয়ার ফন্দি। এই থানের মাটি 20 বছর গায়ে মেখে তবে তো যক্ষের ধন পেয়েছে, এখানে একটা মন্দির করে দেবে। এর মধ্যে পরামর্শ আবার কি? মন্দির করে দিলে নাম হবে তোমার না আমাদের। ভিক্ষে করে যার জীবন গিয়েছে সেই ইজ্জতের কথা কি বুঝবে? নবদহি দুধ চহতো এ প্রাণী। এর কাছে থেকে থানের আর পাড়ার কোনো জিনিস আশা করা আকাশে দুয়ে দুধ চাইবার মতো অবস্থা। তবে টাকাওয়ালা লোকটি সমীহ করে চলতে হয়। তাদের সঙ্গে কথা বলবার আগে ভেবে বলতে হয়।
আর সকলের মনে একটা ক্ষীণ আশা আছে যে আজকালকার মতো দুর্দিনে টাকা ধার করার জন্য হয়তো আর অনিরুদ্ধ মুক্তারের খোসামত করতে হবে না। ঢোড়াইয়ের বাবা শহরের দিকে পাঠায় প্যারা কিনতে। বাবুলাল ঢোড়াইয়ের সঙ্গে কথা বলবার জন্য বলে, ঢোড়াই লক্ষ্মণ হালুয়াইয়ের দোকান থেকে নিয়ে আসিস। মাহাতো সায় দেয়, হ্যাঁ লক্ষ্মণ হালুয়াই প্যারাতে চিনি কম দিয়ে ঠকায় না। কথার সুরে মনে হয় যেন রোজই লক্ষ্মণের আর অন্য মিঠাইওয়ালাদের দোকান থেকে খাবার কিনে খেয়ে থাকে। একটা পয়সা আকাল এসেছে দেশে, টাকার দাকা তাতমাদের সকলেরই। এরই মধ্যে টাকার আন্ডিল পেল কিনা বাবা? ছেলে নেই, পিলে নেই, ঘর নেই, সংসার নেই, শাদি সরাদ এর কোনো ফিরিক নেই। খাও দাও, ডুবডুবি বাজাও, আর আগে নাত পিছে পগাহা, সেই বাউলাই খুলল তাকদির। তবে ওই যে ঢাঙরগুলো বসে রয়েছে, ওগুলো বেশ করে বুঝুক যে ঢোড়াই ওদের সঙ্গে মাটি কাটে বলে ওরা ঢোড়াইয়ের সমান হয়ে ওঠেনি। অনেক রাতে ভোজন শেষ হওয়ার পর সকলে চলে গেল। বাবা ঢোড়াইকে টেনে নিয়ে নিজের কাছে চাটাইয়ে বসিয়ে শোয়ায়। সেই ছোটবেলার মতো আজ ক বছর পর তার একটা চাটাইয়ে শোয় না। শীতকালে আগুনের ঘুর থেকে একদিকে শোয় ঢোড়াই, একদিকে বাবা, তা না হলে বড় শীত করে। বহুদিন পরে আজ আবার বাবা তার পিঠে হাত বুলিয়ে দেয়। বাবার জটার গন্ধে ঢোড়াইয়ের কত ছোটবেলার কথা মনে পড়ে। অনেক টাকা না বাবা? বাবা মাথা নেড়ে বলে, হ্যাঁ। অনেক কুড়ি না? হ্যাঁ। তারপর ঢোড়াই একবার চুপ করে যায়। বাবা ভাবে এবার ঘুমিয়ে পড়লো নাকি ছেলেটা। হঠাৎ ঢোড়াই বলে, বাবা আমি রামিয়াকে শাদি করব। নিঃশ্বাস বন্ধ করে ঢোড়াই বাবার ওপর উত্তরে প্রতীক্ষা করে। বাবা তার ভালোবাসা অত্যাচার ছোটবেলা থেকে অনেক সয়েছে, কত সময় কত অন্যায় করেছে সে, কিন্তু বাবা সবসময় নিজের ব্যবহারটি তাকে দেখিয়ে দিয়েছে যে ঢোড়াইয়ের বাবার ওপর অবিচার করার, জুলুম করার দাবি আছে। এই দাবি ঢোড়াইয়ের আসল পুঁজি, কিন্তু তার মনের মধ্যে খচখচ করে ব্যাধে। শাদির কোথায় যেন খানিকটা অন্যতা আছে। বাবা চেয়েছিল তাকে ভগত করতে, বিয়ের পর বাবার কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। অথচ বাবা টাকা না দিলে রামিয়ার সঙ্গে শাদি হওয়া শক্ত। একটার পর একটা করে সব চিন্তা ঢোড়াইয়ের মনে আসে। এমন তার মনে হয় বাবা করস্পর্শ মুহূর্তের জন্য একটু যেন আলগা হয়ে আসে। রামিয়াকে তার চাই, কোনো বাধা সে মানবে না। ঢোড়াই মাঝে যে বাবা ফুপিয়ে কাঁদছে, আঙুল দিয়ে ঢোড়াই তার চোখের জল মুছিয়ে দেয়। বাবা তাকে বুকে জড়িয়ে নেয়। এই দিনটার অপেক্ষায় বাবা অনেক দিন থেকে করছে, আর ওই বিচ্ছেদকে ঠেকিয়ে রাখা যায় না। টাকার প্রশ্ন এর মধ্যে কেবল গৌণ নয়, এরকম অবান্তর। ঢোড়াই বিয়ে করবে বা ওরা কত বছর আগে থেকে ধরে নিয়েছে, আর বিয়ের পর তাতমা ছেলে মেয়েদের মা বাপ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকার রেওয়াজ নেই। ঢোড়াই জানে যে বাবা টাকা দিতে আপত্তি করবে না, আর বাবা মনে মনে ভাবে যে ঢোড়াই এখনও ছেলে মানুষ আছে, মোচ উঠলে কি হয়। না হলে আজ যে খানিকটা আগে সকলে টাকা খরচ করবে নানা রকম রাস্তা দেখাচ্ছিল, তখন সে কারোর কথা জবাব দেয়নি কেন? ওরে মুখ্য, এই সোজা কথাটুকু বুঝতে পারলি না? থানে মন্দির তৈরি করবার চাইতেও বেশি আনন্দ আমার তোকে সুখী দেখলে। কথাটাও কি মুখ ফুটে তোকে বলতে হবে নাকি? ছোটবেলায় যখনই তোকে কোলে নিয়েছি তখনই মনে হয়েছে যে বুড়ো রাজা দশরথ অযোধ্যা জিতে এমনই করেই একদিন তার রামচন্দ্রজিকে কোলে নিয়েছিল। ধূসর ধুরি ভরে তনু আয়ে, ভূপতি বিহসী গোদ বৈঠায়ে। আমার সেই ঢোড়াই কথাটা পারলো যেন ভিক্ষে চাইছে টাকা আমার কাছ থেকে। আশ্চর্য, কি চিনেছে যে আমাকে? আরে তোরই তো সব। ঢোড়াইয়ের ঘর তুলে দিতে হবে, ভালো রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, তারপর ছেলেপিলে বারবারন্ত সংসার, ঝকঝকে নেপে উঠুন বড় বড় কাঁচা মাটির জ্বালা দেওয়ার ওপর। ঢোড়াইয়ের বউ রঙিন কাপড় পরে কাঁচা হলুদ সিদ্ধ করে শুকিয়ে বিক্রি করবার জন্য তেঁতুল গাছ জমা নিয়েছে 5 টাকায়। আদা দিয়ে বড়ি দিচ্ছে উঠোনে, আমলকি আর অসত্যের ডগায় আচার শুকাতে দেওয়া হয়েছে। সমৃদ্ধি রামায়ণের ছবি ভরা পাতা এখানকার পর একখানা খুলে যাচ্ছে বাবার বন্ধ চোখের সম্মুখে। তার ঢোড়াই, সে একরত্তি ঢোড়াই, ভিক্ষার সাথী ঢোড়াই, কথা বলতে পারে না বাবা। কি করে সে ঢোড়াইকে বোঝাবে তার মনের এত অব্যক্ত কথা? ভিক্ষার চালের মতো একটি করে জমানো তার মনের কত অশ্রু বেদনা ভরা কথা। ঢোড়াইকে একদিনও দুবেলা ভাত খাওয়াতে পারেনি, কত স্বাদ মনে তার। ঢোড়াইকে একদিন পেট ভরে আলুর তরকারি খাওয়াবে, তাকে একটা বিলিতি লণ্ঠন কিনে দেবে, সেই লণ্ঠনের আলোতে মিসিরজি রামায়ণ পড়ে শোনাচ্ছে। কত লোক, এই তো দেশি চিনি, পাকা শশা, খোসা শুদ্ধ চাকা চাকা করে কাটা, এত হলদে বানগর রমরমা জমজমা সমৃদ্ধির পাহাড় ফুলে ফেপে উঠেছে। অশ্রুর ধারা তার এতকালে সঞ্চিত দুঃখের
মালিন্য ধুয়ে নিয়ে যায়। রামজি, অদ্ভুত তোমার লীলা। রামায়ণ পড়ার লোকেরই কত সময় বুঝতে গিয়ে হিমশিম খেয়ে যায়, তা বাবা তো কোন ছাড়। ঢোড়াইয়ের মায়ায় সে কি ভরত রাজার মতো হয়ে যাবে নাকি? সামান্য কুকুর কামড়ানোর ঘটনার মধ্যে দিয়ে রামজি তার সম্মুখে স্বর্গের দুয়ার খুলে দিয়েছে। পৃথিবীর স্বর্গ অযোধ্যাজি দুয়ার, বাবার চিরজীবনের স্বপ্ন, মানুষের সেরা তীর্থের দুয়ার। সে কি নালায়েক হয়? তবুও সে রামজির এই অদৃশ্য ইঙ্গিত মানবে না। ঢোড়াইটা এখনো উৎসুক করছে। চাটাইয়ের নিচে থেকে ঠান্ডা উঠছে বোধহয়। ঢোড়াইকে জীবনে একখানা কম্বল কিনে দিতে পারিনি। ঢোড়াই সুখী হবে তো রামিয়াকে বিয়ে করে। মেয়েটা আবার শুনেছি লোটা নিয়ে ময়দানে যায়। বাবার হাতের স্পর্শের ভেতরে দিয়ে ঢোড়াই তার সমস্ত মনের কথা বুঝতে পারে। জীবনে এই প্রথম ঢোড়াইয়ের চোখে জল আসে।